আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। জিকে ডু অর ডাই সিরিজের আজকে থার্ড এপিসোড অর্থাৎ আজকে তৃতীয় ক্লাস নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। সবাই যে কাজটা করবে, সবাই অবশ্যই যে যেখান থেকে থাকো না কেন অবশ্যই ক্লাসটা করবা। কোর্স আজকে তোমাদের ক্লাসে এমন একটা জিনিস নিয়ে হচ্ছে আমি তোমাদের সাথে ডিসকাস করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মুক্তিযুদ্ধ। ঠিক আছে, মুক্তিযুদ্ধ। আমরা যেই ডু অর ডাই সিরিজটা যেটা আমরা নিচ্ছি, এটাকে আমরা চারটা হচ্ছে আমরা এপিসোডে আমরা ভাগ করছি, অর্থাৎ চারটা সেক্টরে ভাগ করছি। সো এখানে আমাদের একটা পার্ট ছিল হচ্ছে বাংলাদেশ, একটা পার্ট ছিল হচ্ছে আমাদের ইতিহাস, এবং একটা পার্ট ছিল আমাদের মুক্তিযুদ্ধ, দেন হচ্ছে আন্তর্জাতিক আসতেছে। সো আমরা এই মুক্তিযুদ্ধের যে পার্টটা আছে, মুক্তিযুদ্ধের পার্টটা আজকে আমি যে কাজটা করব, তোমার মুক্তিযুদ্ধে যা যা প্রশ্ন তোমাদের আসবে, মুক্তিযুদ্ধে যেসব প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় পাবা, তুমি যেখানে পরীক্ষা দাও না কেন, ঢাবি থেকে শুরু করে রাবি চবি গুচ্ছ এনিথিং, অর্থাৎ বাংলাদেশে যেখানে ভর্তি পরীক্ষায় জিকে আসবে, সব ধরনের মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন আজকে আমি তোমাদেরকে সলিউশন করাই দিব। তো সবাই খুব দ্রুত রেডি হয়ে যাও, সবাই যে যেখান থেকে আসছো খুব দ্রুত হচ্ছে ক্লাসে তোমার যোগ দাও। ঠিক আছে, তো আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা পড়ার স্টাইল সবাই জানো আমরা কিভাবে পড়ি। ঠিক আছে, আমরা প্রথমে একটু ডিটেলিং করে দেন হচ্ছে আমরা পড়তে যাই। সো এনিওয়ে, আমরা যে মুক্তিযুদ্ধ অংশটা পড়বো, মুক্তিযুদ্ধ অংশ পড়ার আগে কিছু জিনিস আসলে বলাই বাহুল্য। আসলে এখানে একটা পিরিয়ড আছে আমাদের। ঠিক আছে, আমাদের মুক্তিযুদ্ধ তো একদিনে শুরু হয় নাই। 1947 সালে দেশ ভাগ হয়েছিল। 1947 সাল থেকে দেশ ভাগ হয়ে এই যে 1971 সালে গিয়ে যে আমরা মহান মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছে, এখানে কিন্তু অনেকগুলো সেগমেন্ট ছিল। এই 1971 সালে আসার জন্য অনেকগুলো পর্যায়ে আসলে অতিক্রম করতে হয়েছে। অনেকগুলো পর্যায়ে অতিক্রম করার মাধ্যমে আমরা 1971-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যেটা কাঙ্ক্ষিত স্বাধীনতা, এই স্বাধীনতা হচ্ছে আমরা অর্জন করেছি। সো আমরা একটু দেখি আসলে এখানে কি কি প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট। দেখছো, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। আমি একটু দেখি, আমরা প্রথমে বাংলাদেশের ইতিহাসটা যাই। ঠিক আছে, বাংলাদেশের ইতিহাসটা যাই। সো এখানে বাংলাদেশের ইতিহাস, আমরা কিভাবে জন্ম হয়েছি, এই ধরনের শব্দ জানার আগে আমাদের একটু ব্যাকএন্ডে চলে যাইতে হবে। ঠিক আছে, সো আমরা কি জানি, সবাই একটু মনোযোগ দিব। সো আমাদের দেশ ভাগ হয়েছিল কখন? আমাদের দেশ ভাগ হয়েছিল 1947 সালে। ঠিক আছে, 1947 সালে দেশ ভাগ হয়ে হচ্ছে দুইটা দেশে তোমার হচ্ছে ভাগ হয়, একটা হচ্ছে ভারত আর হচ্ছে পাকিস্তান, তাই তো? ঠিক আছে, আমরা এই দুইটা পার্টেই তো বিভক্ত হই, ভারত এবং পাকিস্তান, এই দুইটা পার্টেই তো আমরা বিভক্ত হই। রাইট, আমার কথা কি সবাই বুঝতে পারছো? এই দুইটা পার্ট ছাড়া তো আমরা আর কোথাও ছিলাম না, ভারত এবং পাকিস্তান, এই দুইটা পার্টেই হচ্ছে বেসিক্যালি আমরা বিভক্ত হই। ঠিক আছে, সো এখন তোমার আমি যেই কথাটা আমি বলতে চাইতেছি, ভারত এবং পাকিস্তান। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, পাকিস্তান বেসিক্যালি স্বাধীন হয় কখন, মানে ব্রিটিশদের থেকে পাকিস্তান বেসিক্যালি স্বাধীন হয় হচ্ছে 14 আগস্ট 1971 সালে। 14 আগস্ট 1971 সালে হচ্ছে পাকিস্তান স্বাধীন হয়, এবং ভারত স্বাধীন হয় ঠিক তার একদিন পরে 15 আগস্ট 1971 সালে ভারত হচ্ছে স্বাধীন হয়। এটা হচ্ছে আমাদের বেসিক একটা থিওরি। ঠিক আছে, 15 আগস্ট 1971 সালে কে স্বাধীন হয়? 15 আগস্ট 1971 সালে হচ্ছে ভারত হচ্ছে স্বাধীন হয়। ঠিক আছে, ভারত হচ্ছে স্বাধীন হয়। তাহলে দেখো, এখানে আমাদের বেশ কিছু জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে। প্রথম কারা ছিল? ঠিক আছে, প্রথম কারা ছিল সবাই একটু দেখো। ঠিক আছে, পাকিস্তানের, দেখো সবাই এই জায়গায় একটু দেখো, আমরা একটু পাকিস্তানের জিনিসটা প্রথমে দেখি। তাহলে পাকিস্তানের জিনিসটা, যে জিনিসগুলো পরীক্ষায় বেশি আসে, পাকিস্তানের জিনিসগুলো একটু দেখি আমরা। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ঠিক আছে, জেনারেল কে ছিল? পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? ঠিক আছে, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? ঠিক আছে, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল, প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রথম গভর্নর জেনারেল কে ছিল ভাই? আমাকে একটু জানাইতে পারবা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? সবাই একটু দেখো, সবাই একটু আমরা কমেন্টে লিখবো। ঠিক আছে, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিল মোহাম্মদ আলী জিন্না। ঠিক আছে, প্রথম গভর্নর জেনারেল কে ছিল? সবাই একটু লিখি, মোহাম্মদ আলী জিন্না। ঠিক আছে, এরপরে দেখো প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান। ঠিক আছে, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী খান ছিল তাদের প্রথম প্রধানমন্ত্রী, খান। ঠিক আছে, এরপরে দেখো তাদের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? তাদের প্রথম প্রেসিডেন্ট ছিল ইস্কান্দার মির্জা। তাদের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? ইস্কান্দার মির্জা ছিল তাদের প্রথম প্রেসিডেন্ট। ঠিক আছে, ইস্কান্দার মির্জা ছিল তাদের প্রথম প্রেসিডেন্ট। আশা করছি সবাই আমার কথা বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে দেখো
এরপরে দেখো আমরা পূর্ব পাকিস্তানের তো দুইটা পার্ট ছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান আর একটা ছিল পশ্চিম পাকিস্তান। এটা হচ্ছে আমাদের পশ্চিম পাকিস্তানের কাহিনী, ঠিক আছে। আমরা একটু পূর্ব পাকিস্তানের দিকে যাই, ঠিক আছে। আমাদের পূর্ব পাকিস্তান, আই মিন এখন আমাদের যেটা বাংলাদেশ আর কি, পূর্ব পাকিস্তানের দিকে যাচ্ছি। পূর্ব পাকিস্তান দ্যাট মিনস হচ্ছে আমাদের হচ্ছে যেটা এখন বর্তমান যেটা বাংলাদেশ আর কি। সো এইখানে যে জিনিসগুলো আমাদের আসতে পারে, প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল পূর্ব পাকিস্তানে, হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল, এখানে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল, ঠিক আছে। এরপর হচ্ছে ভাইয়া ভাষা আন্দোলনকালীন মুখ্যমন্ত্রী কে ছিল, ঠিক আছে। ভাষা আন্দোলনকালীন মুখ্যমন্ত্রী কে ছিল, ভাষা আন্দোলনকালীন মুখ্যমন্ত্রী কে ছিল, আন্দোলনকালীন মুখ্যমন্ত্রী কে ছিল, ঠিক আছে, মুখ্যমন্ত্রী কে ছিল, ঠিক আছে। এরপর আমাদের জানতে হবে হচ্ছে তোমার হচ্ছে প্রথম গভর্নর কে ছিল, প্রথম গভর্নর কে ছিল, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে আনসার করতে পারি এগুলা, ঠিক আছে। প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল, খাজা নাজিম উদ্দিন, ঠিক আছে। প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল, সবাই একটু লিখি। প্রথম মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিম উদ্দিন। কে ছিল, খাজা নাজিম উদ্দিন, ইনি ছিল প্রথম মুখ্যমন্ত্রী। তাহলে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল, খাজা নাজিম উদ্দিন, ঠিক আছে। ভাষা আন্দোলনকালীন মুখ্যমন্ত্রী কে ছিল, নুরুল আমিন, ঠিক আছে। কে ছিল, নুরুল আমিন ছিল ভাষা আন্দোলনকালীন মুখ্যমন্ত্রী, ঠিক আছে। এরপরে প্রথম গভর্নর কে ছিল, প্রথম গভর্নর কে ছিল ফ্রেডরিক চার্লস বোন, ঠিক আছে। প্রথম গভর্নর কে ছিল ফ্রেডরিক চার্লস ভোন, এ ছিল প্রথম গভর্নর, ঠিক আছে। এ ছিল প্রথম গভর্নর, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো ভাষা আন্দোলনকালীন, এই জিনিসটা একটু মনে রাখবা, ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল, খাজা নাজিম উদ্দিন হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী ছিল। তিনি হচ্ছে আবার কে ছিল জানো ভাইয়া, ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের কি ছিল, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের সে প্রধানমন্ত্রী ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, ঠিক আছে। এগুলো একটু মনে রাখতে হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, এই জিনিসগুলো মনে রাখতে হবে। ভাষা আন্দোলনের সময় সে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। এরপরে হচ্ছে আমরা একটু ভারতে যাচ্ছি, ঠিক আছে। এরপর আমরা কোথায় যাচ্ছি, এরপরে যাচ্ছি হচ্ছে আমরা ভারতে, ঠিক আছে। এরপর আমরা কোথায় যাচ্ছি, ভারতে যাচ্ছি। তাহলে দেখো সিমিলারলি হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, ঠিক আছে, ওকে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, ঠিক আছে। ভারতের প্রথম প্রেসিডেন্ট কে ছিল, এগুলো আমাদের অস্তিত্বের সাথে জড়িত, এই প্রতিটা পলিটিক্সের ব্যাপারগুলো, ঠিক আছে। ভারতের প্রথম প্রেসিডেন্ট কে ছিল, ঠিক আছে। তাহলে ভাই প্রথম গভর্নর জেনারেল আমি কারে বলতে পারতেছি ভাইয়া, প্রথম গভর্নর জেনারেল ছিল আমি বলতে পারতেছি লর্ড মাউন্টব্যাটেন। প্রথম গভর্নর জেনারেল কে ছিল, লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে, লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। প্রধান প্রধানমন্ত্রী কে ছিল, জওহরলাল নেহেরু। প্রধান প্রধানমন্ত্রী কে ছিল, জওহরলাল নেহেরু, ঠিক আছে, নেহেরু। প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু। প্রথম প্রেসিডেন্ট কে ছিল, প্রথম প্রেসিডেন্ট ছিল হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। প্রথম প্রেসিডেন্ট কে ছিল, রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। রাজেন্দ্র প্রসাদ ছিল প্রথম প্রেসিডেন্ট, ঠিক আছে। রাজেন্দ্র প্রসাদ ছিল প্রথম প্রেসিডেন্ট, ঠিক আছে। এই হচ্ছে আমার কথা, ঠিক আছে, এই হচ্ছে আমার জিনিস। তাহলে আমরা একটু করে আমরা যাই, ঠিক আছে, একটু করে যাই, ওকে। সো চলো আমরা বেশ কিছু কোয়েশ্চেন আমরা দেখি, বেশ কিছু আমরা প্রশ্ন দেখি। এখানে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তান শব্দটি প্রথম হচ্ছে কে ব্যবহার করেন, এই জিনিসটা একটু আমি তোমাদের ক্লিয়ার করি। পাকিস্তান শব্দটা প্রথম কে তৈরি করেন, ঠিক আছে। পাকিস্তান শব্দটি প্রথম বেসিক্যালি ইউজ করেন চৌধুরী রহমত আলী, চৌধুরী রহমত আলী, ঠিক আছে। চৌধুরী রহমত আলী নামে একজন মানুষ, ঠিক আছে, চৌধুরী রহমত আলী। সে হচ্ছে এই পাকিস্তান শব্দটা কি করে, সে হচ্ছে পাকিস্তান শব্দটা প্রথম ইউজ করে, ঠিক আছে। সে পাকিস্তান চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটা প্রথম কোথায় ইউজ করে, তার নাও অর নেভার পত্রিকায়, ঠিক আছে। তার নাও অর নেভার পুস্তিকায়, ঠিক আছে, তার নাও অর নেভার পুস্তিকায় 1933 সালে, পুস্তিকায় 1933 সালে সে হচ্ছে প্রথম প্রকাশ করে, ঠিক আছে।
আশা করছি আমার কথা বুঝতে পারছো। ঠিক আছে, চৌধুরী রহমত আলী তার নাও অর নেভার পুস্তিকার, চৌধুরী রহমত আলী তার নাও অর নেভার পুস্তিকায় সর্বপ্রথম হচ্ছে পাকিস্তান শব্দটা তৈরি করেন কিংবা ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে ভাই এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এরপরে দেখো পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিল। দেখছো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিল? পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিল ফ্রেডরিক বোন। কাকে বলতে পারে? দেখছো, যা যা বলছি তা প্রশ্ন, ফ্রেডরিক বোন। এরপরে দেখো ভাইয়া পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটের প্রশ্ন। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিল ভাইয়া? পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে লিয়াকত আলী খান ছিল? নেভার। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিল ইস্কান্দার মির্জা। ঠিক আছে, এরপর দেখো পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিল? পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিল ভাইয়া? পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিল ফ্রেডরিক বোন। এরপর দেখো পাকিস্তান শব্দটা সর্বপ্রথম কে তৈরি করেন? পাকিস্তান শব্দটা সর্বপ্রথম তৈরি করেন ভাইয়া চৌধুরী রহমত আলী। ঠিক আছে, ঘুরাই ঘুরাই এই প্রশ্নগুলাই হচ্ছে তোমার আসে, এই প্রশ্নগুলাই হচ্ছে তোমার ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় সময় আসে। ঠিক আছে, এরপরে হচ্ছে ভাইয়া পাকিস্তান গঠন হইল। পাকিস্তান গঠন হওয়ার পরে যেই জিনিসগুলো বারবার হচ্ছে আমাদের ঘাত্রে বারবার যেই শব্দটা, বারবার যেই প্রতিবাদটা আমাদের কাছে সবসময় আসছে, এটা হচ্ছে মাতৃভাষা বাংলা। মানে আমাদের যে বাংলা ভাষার উপর তারা পাকিস্তানের আমাদের যে অপারেশনটা, আমাদের উপর যে নির্যাতনটা চালাইতে চাইছিল, তাদের নির্যাতনের প্রথম ধাপ ছিল আমাদেরকে সাংস্কৃতিকভাবে হচ্ছে আমাকে বঞ্চিত করা, আমাদেরকে সাংস্কৃতিকভাবে তারা হচ্ছে ডাইভার্ট করা ছিল তাদের ওয়ান অফ দ্য মানে কি বিগেস্ট একটা লক্ষ্য ছিল আর কি তাদের। সো এটার ফলশ্রুতিতে তারা প্রথমেই টার্গেট করে হচ্ছে আমাদের ভাষাকে, এবং তারা জোর করে হচ্ছে আমাদের দেশের মানুষের উপরে তারা উর্দু ভাষা চাপিয়ে দিতে চায়। বিভিন্ন সেক্টরে বিভিন্ন সময় তাদের পাকিস্তানের যে উচ্চপদস্থ যে কর্মকর্তারা রয়েছে, প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা সব সময় উর্দুকে হচ্ছে রাষ্ট্রভাষা করার জন্য একটা পুশ করতো। সো এটার ফলশ্রুতিতে আমাদের বাঙালি যে জনগণ ছিল তারা বিভিন্ন সময় এটা কাউন্টার করেছে, এবং দিন শেষে 1952-তে আমরা এক রক্তক্ষয়ী একটা সংঘর্ষের মাধ্যমে বাংলা ভাষাকে দিন শেষে আমাদের যথাযোগ্য মর্যাদায় স্থান দিতে আমরা সমর্থ হয়েছি। সো এই যে সেগমেন্টটা নিয়ে, ভাষা আন্দোলনের যে সেগমেন্টটা, এটা নিয়ে আমরা পড়বো। দীর্ঘদিনে একটা আন্দোলন বটে। ঠিক আছে, যেমন দেখো আমি যদি বলি ভাইয়া পাকিস্তানের কত পার্সেন্ট মানুষ বাংলা ভাষাভাষী ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা প্রায় সময় আসে। পাকিস্তানে হচ্ছে প্রায় 56% মানুষ, প্রায় হচ্ছে 56% মানুষ হচ্ছে বাংলা ভাষাভাষী ছিল। তাছাড়া দেখো ভাইয়া এই কথাটা একটু তোমার জানতে হবে। ঠিক আছে, এইখানে খুব মজার একটা জিনিস আছে। আমরা হিন্দু বা মুসলমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ঠিক আছে, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চাইতে বেশি সত্য আমরা বাঙালি, উক্তিটি কার? ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চাইতে বেশি সত্য হচ্ছে তোমার বাঙালি, তার চাইতে বেশি সত্য হচ্ছে বাঙালি। এটা বেসিক্যালি আমি তোমাদেরকে কাহিনী প্রেক্ষাপটটা একটু বলি। ঠিক আছে, একটু বলতে হবে, জিনিসগুলো আসলে জানাইতে হবে তোমাদের, না জানাইলে আমিও দোষী থেকে যাব। আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল, ঠিক আছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য। ঠিক আছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যার নাম হচ্ছে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। ঠিক আছে, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, সবাই একটু মনে রাখবা, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ তিনি কি করছিল জানো? এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ প্রথমে কি করছিল, মানে সে করছিল উর্দুকে রাষ্ট্রভাষা করার, তার বাক্য ছিল উর্দুকে রাষ্ট্রভাষা করার, সে সুপারিশ করছিল উর্দুকে রাষ্ট্রভাষা করার, উর্দুকে রাষ্ট্রভাষা করার সুপারিশ করেছিল। উর্দুকে রাষ্ট্রভাষা করার সে কি করেছিল? সুপারিশ করেছিল। ঠিক আছে, রাষ্ট্রভাষা করার সুপারিশ করেছিল। কিন্তু এইটা ডিরেক্টলি কাউন্টার কে করছিল? সে যে এই বক্তব্যটা দিয়েছিল, এটা ডিরেক্টলি কাউন্টার করছিল এটার কাউন্টার কে করছিল? এটার কাউন্টার দিছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কে কাউন্টার করছিল? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে, সে হচ্ছে ভাইয়া একটা প্রবন্ধ লিখে। ঠিক আছে, এটা ডিরেক্টলি কাউন্টার কে করছিল? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সে হচ্ছে ভাই একটা প্রবন্ধ লিখে সে হচ্ছে জবাব দেয় আমাদের ভাষা সমস্যা। ঠিক আছে, আমাদের ভাষা সমস্যা শিরোনামে, আমাদের ভাষা সমস্যা মানে এটাকে হেডলাইন করে শিরোনামে সে একটা প্রবন্ধ লিখে, মানে এটা হেডলাইন শিরোনামে সে একটা প্রবন্ধ লিখে। ঠিক আছে, শিরোনামে সে একটা
প্রবন্ধ লিখে। এবং প্রবন্ধ লিখে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ যেই উক্তিটা করছিল, মানে সে যে উর্দুকে রাষ্ট্রভাষা করার যে সুপারিশ করছিল, এটার কাউন্টার হিসেবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার আমাদের ভাষা সমস্যা শিরোনামে কি বলছিল জানো? আমরা হিন্দু বা মুসলমান যতটুকু সত্য, তার চেয়ে বেশি সত্য হচ্ছে আমরা বাঙালি। ঠিক আছে, উনি বাঙালিত্ব কিংবা বাঙালি জাতীয়তাবাদকে অনেক উপরে তোমার দেখাইছে। ইয়েস, আমরা হিন্দু মুসলমান, ঠিক আছে, আমরা রিলিজিয়াসলি আমরা একটা জায়গায় বিলিভ করি যে যার মতো, কিন্তু তার চাইতে একটা ব্যাপার হচ্ছে আমরা অ্যাজ এ নেশন হিসেবে কিন্তু আমরা বাঙালি নেশন। সো ডেফিনেটলি ডোন্ট ডিয়ার তুমি এখানে উর্দুকে তুমি রিপ্লেস করবা বাংলার জায়গায়, সো এটা কখনো হবে না। তার কাউন্টারটা কাইন্ড অফ এরকম ছিল। ঠিক আছে, তাহলে আমি কারে বলতে পারতেছি ভাইয়া? এই জিনিসটা আমি বলতে পারতেছি ডেফিনেটলি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এন্ড দেন দেখো এরপরে বলছে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? আমাদের জাতীয়তাবাদ, আমাদের ন্যাশনালিজম যে জিনিসটাকে বলি আর কি, এই ন্যাশনালিজমটা প্রথমে কোন জায়গা থেকে বেসিক্যালি পয়দা হইছে, কোন জায়গা থেকে জিনিসটা বেসিক্যালি আমাদের রুটসটা কোথা থেকে হইছে? ডেফিনেটলি আমাদের প্রথম জাতীয়তাবাদ কিংবা অ্যাজ এ বাঙালি হিসাবে, অ্যাজ এ বাঙালি নেশন হিসাবে আমরা প্রথম হচ্ছে আমাদের জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে আমাদের ভাষা এবং সংস্কৃতি। কেন? অ্যাজ এ নেশন হিসাবে প্রথম আমরা হচ্ছে আমাদের ভাষার জন্য আমরা প্রথমে আন্দোলন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্নটা আসছে। ঠিক আছে, দ্যাট মিনস এই ভাষা সংস্কৃতির জন্য যে আন্দোলনটা করেছি, এটা আমাদের মধ্যে জাতীয়তাবাদ কিংবা ন্যাশনালিজম এটা আমাদেরকে এন্ট্রি করাই দিছে। এন্ড দেন তুমি দেখো ভাষা আন্দোলনের সাথে জড়িত তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন জায়গায় আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিউনিট ছাড়া আরো বিভিন্ন জায়গায় আসছে। ঠিক আছে, আমাকে একটু বলতে হবে এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটা কখন গঠিত হয়? তমুদ্দিন মজলিস। ঠিক আছে, এই তমুদ্দিন মজলিস কিন্তু ভাষা আন্দোলনের সাথে জড়িত, ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রথম প্রতিষ্ঠান, কিন্তু ভাষা আন্দোলনের সাথে আন্দোলনকারী প্রথম জড়িত প্রতিষ্ঠান হচ্ছে তমুদ্দিন মজলিস। এই তমুদ্দিন মজলিসটা ভাইয়া গঠিত করে কে ভাইয়া? এই তমুদ্দিন মজলিসটা গঠিত করে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, ঢাকা ডিউর পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে এই তমুদ্দিন মজলিসটা বাংলা ভাষা রক্ষার্থে তোমার গঠিত হয় এবং ভাষা আন্দোলনের, এবং আমি তোমাকে বলি ভাষা আন্দোলনের প্রথম সংগঠন, আমি তোমাকে কি বলতেছি ভাইয়া, ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হচ্ছে তমুদ্দিন মজলিস। এবং এটা কখন গঠিত হয়েছে? এটা গঠিত হয়েছে 2 সেপ্টেম্বর। এটা গঠিত হয়েছে কখন? 2 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর না, এটা গঠিত হয়েছে 2 সেপ্টেম্বর 1947 সালে। ঠিক আছে, এটা গঠিত হয় 2 সেপ্টেম্বর 1947 সালে। আশা করছি আমার কথা সবাই বুঝতে পারছো। এন্ড দেন দেখো এরপরে দেখো ভাষা আন্দোলনের সূচনা লগ্নে পাকিস্তানের গভর্নর কে ছিল? উই অল নো অ্যাবাউট দ্যাট। যখন ভাষা আন্দোলন হয়েছিল তখন আমাদের সূচনা লগ্নে গভর্নর ছিল মিস্টার জিন্নাহ। ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহ। দেখো কয়টা জায়গায় এগুলো আসে। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটি, আমাকে একটু জানাও দেখি ভাই এই সভাপতি কে ছিল? পূর্ব বাংলা ভাষা কমিটি, এটার সভাপতি কে ছিল? ঠিক আছে, পূর্ব বাংলা ভাষা কমিটি, এটার সভাপতি কে ছিল? ঠিক আছে, পূর্ব বাংলা ভাষা কমিটি। ঠিক আছে, তো পূর্ব বাংলা সরকার, মানে এটা হচ্ছে পূর্ব বাংলা ভাষা কমিটি হচ্ছে পূর্ব বাংলা ভাষা সংস্কার নিয়ে, পূর্ব বাংলার ভাষা সংস্কারের জন্য বেসিক্যালি পূর্ব বাংলা ভাষা কমিটিটা গঠিত হয়েছিল। এটা গঠিত কখন হয়েছিল ভাই জানো? এটা গঠিত হয়েছিল 1949 সালে। 1949 সালে এটা গঠিত হয়েছিল। কখন গঠিত হয়েছিল পূর্ব বাংলা ভাষা কমিটি? 1949 সালে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয়েছিল। 1949 সালের 9 মার্চ। ঠিক আছে, 1949 সালের 9 মার্চ মৌলানা আকরাম কাকে, ঠিক আছে, মৌলানা আকরাম কাকে সভাপতি করে। মৌলানা আকরাম কাকে সভাপতি করে 17 জন সদস্য নিয়ে, 17 জন, একজন দুইজন না, 17 জন সদস্য নিয়ে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয়। মৌলানা আকরাম খানকে সভাপতি করে 17 জন সদস্য নিয়ে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয়। ঠিক আছে, পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয়। আশা করছি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো আমি বারবার তোমাদেরকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, অল পার্টিজ স্টেটস ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি, এটা কত সালে গঠিত হয় আমাকে একটু জানাও দেখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কখন গঠিত হয়? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কখন গঠিত হয়? এই জায়গায় একটা তোমাদের একটা মিসকনসেপ্ট তোমার থাকতে পারে। ঠিক আছে, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি নিয়ে একটা মিসকনসেপ্ট তোমাদের থাকতে পারে। দুইটা জিনিস আছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, আমি একটু ক্লিয়ার করি তোমাদের। ঠিক আছে, দুইটা জিনিস আছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। একটা কি ভাইয়া? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। ঠিক আছে,
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, ঠিক আছে, একটা হচ্ছে এইটা, ঠিক আছে, একটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। সবাই একটু দেখো ভালো করে, আমি বারবার সরে যাচ্ছি যাতে তোমরা দেখতে পাও, ঠিক আছে। এরপরে দেখো সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা, এরপর আরেকটা সংগঠন কি আছে, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঠিক আছে, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এরকম আরেকটা জিনিস, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঠিক আছে, কি ভাইয়া, পরিষদ, ঠিক আছে, সবাই একটু দেখো, পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঠিক আছে, কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো এই কমিটির সভাপতি কাকে করা হয়, সবাই একটু দেখো, এই কমিটি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, এই সভাপতি কাকে করা হয়, ঠিক আছে, এই সভাপতি করা হয় আতাউর রহমানকে করা হয় এর সভাপতি, আতাউর রহমানকে করা হয় এর সভাপতি, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ভাই আহ্বায়ক কাকে করা হয়, এটার আহ্বায়ক করা হয় কাজী গোলাম মাহবুবকে, ঠিক আছে, কাকে আহ্বায়ক করা হয়, কাজী গোলাম মাহবুবকে, ঠিক আছে, কাকে তোমার আহ্বায়ক করা হয়, কাজী গোলাম মাহবুবকে হচ্ছে তোমার আহ্বায়ক করা হয়, ঠিক আছে। তো এই জায়গায় কাকে হচ্ছে তোমার সভাপতি করা হয়, এই জায়গায় হচ্ছে সভাপতি করা হয় মাওলানা ভাসানীকে, সভাপতি মাওলানা ভাসানী, সভাপতি করা হয় কাকে, মাওলানা ভাসানী, মাওলানা ভাসানীকে সভাপতি করা হয়, ঠিক আছে। আহ্বায়ক কাকে করা হয়, কাজী গোলাম মাহবুবকে করা হয় আহ্বায়ক, ঠিক আছে, কাজী গোলাম মাহবুবকে কি করা হয়, কাজী গোলাম মাহবুবকে করা হয় আহ্বায়ক। আশা করছি সবাই বুঝতে পারছো, ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো। তো এখন কোনটা কখন গঠিত হয়, ঠিক আছে, এটা হচ্ছে 1952 সালের 26শে জানুয়ারি, আর এটা গঠিত হয় 1952 সালের 31শে জানুয়ারি, ঠিক আছে, এটা কখন গঠিত হয়, 1952 সালের 31শে জানুয়ারি। আশা করছি বুঝতে পারছো, এটা গঠিত হয় কখন, 1952 সালের 31শে জানুয়ারি। আই থিঙ্ক সবাই ক্লিয়ার, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো আমরা এখন কি বলতে পারতেছি, তাহলে দেখো এখন আমরা কি বলতে পারতেছি, কখন গঠিত হয়, 1952-তে এটা হচ্ছে গঠিত হয়, একদম ক্লিয়ার করে দিছি তোমাদের কনফিউশন। এরপরে দেখো ভাষা আন্দোলনের সাথে জড়িত তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত, এগুলোর জন্য কি বেশি সময় লাগবে, অধ্যাপক আবুল কাশেম। এরপরে দেখো ভাইয়া 1952 সালের 21শে ফেব্রুয়ারির প্রথম শহীদকে, 1952 সালের 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে, 1952 সালের 21শে ফেব্রুয়ারির প্রথম শহীদকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে তোমার হচ্ছে যখন 144 ধারা ভঙ্গ করে তারা যখন আগায় যায়, ঠিক আছে, পাকিস্তানি সেনাবাহিনী মানে পাকিস্তানি বাহিনী তখন বর্বরতা প্রদর্শন করে, তখন তাদের বর্বরতায় প্রথম শহীদ কে হয়, তাদের বর্বরতা পুলিশ উপস্থিতি, পুলিশ যখন ছোট্ট জনতাকে ভঙ্গ করার জন্য যখন গুলি ছোড়ে, কে প্রথমে ভাইয়া নিহত হয়, প্রথম কে নিহত হয় আমাকে একটু জানাও, ঠিক আছে। প্রথম নিহত হয় ভাইয়া রফিক, প্রথম কে নিহত হয় ভাইয়া, প্রথম নিহত হয় হচ্ছে তোমার রফিক, ঠিক আছে। তাছাড়াও আরেকটা জিনিস আসতে পারে ভাইয়া রফিকের পরিচয়, ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের আসতে পারে, দ্যাট ইজ হচ্ছে রফিকের পরিচয়, ঠিক আছে। রফিকের বাড়ি কোথায়, রফিকের বাড়ি হচ্ছে মানিকগঞ্জে, কোথায় ভাইয়া তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, ঠিক আছে, মানিকগঞ্জ, সিংগাইর মানিকগঞ্জ তার বাড়ি, সিংগাইর মানিকগঞ্জে তার বাড়ি। তিনি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞানের ছাত্র ছিল, ঠিক আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞানের ছাত্র ছিল, হিসাব বিজ্ঞানের ছাত্র কি ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের
ছাত্র ছিল, ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবা। এরপরে দেখো ভাষা শহীদ আবুল বরকতের গ্রামের নাম কি, এগুলো একটু মনে রাখবা। তোমার বাবলা মুর্শিদাবাদ, সে কিন্তু মুর্শিদাবাদে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল, ঠিক আছে। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা করেন কে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা, ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা কে করে, শিল্পী মুর্তুজা বশির, এগুলো প্রায় সময় আসে, ঠিক আছে। এরপরে দেখো বাংলাদেশের বাহিরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয়, বাংলাদেশের বাহিরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয়। সবাই একটু জিনিসটা দেখো, সর্বপ্রথম বাহিরে কোন মুসলিম দেশে, প্রথমে এই জায়গায় একটু আমাদের দেখতে হবে, ঠিক আছে, এই জায়গাটা আগে আমরা ক্লিয়ার হই, কোথায় কোথায় দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছে। তাহলে ভাইয়া দেখো দেশের বাইরে প্রথম কোথায় শহীদ মিনার নির্মিত হয়, ঠিক আছে, দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মাণ, ঠিক আছে, প্রথম শহীদ মিনার কোথায় নির্মিত হয়, দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় যুক্তরাষ্ট্রের ওল্ড হ্যামে। কোথায় ভাইয়া, যুক্তরাজ্যের ওল্ড হ্যামে, তাহলে ভাই কোথায় নির্মিত হয়, প্রথম দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় যুক্তরাজ্যের ওল্ড হ্যামে, ঠিক আছে। কখন ভাইয়া, এটা হচ্ছে 1997 সালে, ঠিক আছে, 1997 সালে। এরপরে ভাইয়া দেশের বাহিরে দ্বিতীয় শহীদ মিনার কোথায় হয়, লন্ডন টাওয়ারের হ্যামলেটে, ঠিক আছে, এটা হয় 1999 সালে। কখন হয় ভাইয়া, লন্ডন টাওয়ারের হ্যামলেটে কখন নির্মিত হয়, 1999 সালে। তারপর হচ্ছে দেশের বাহিরে প্রথম মুসলিম দেশ হিসাবে শহীদ মিনার নির্মিত হয় কোথায়, ওমানে। কোথায় নির্মিত হয় ভাইয়া, ওমানে, ঠিক আছে। তারপর হচ্ছে ভাইয়া বাংলাদেশ সরকারের অর্থায়নে, ঠিক আছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশের বাহিরে, সবাই একটু মনে রাখবা, বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশের বাহিরে সর্বপ্রথম অর্থায়নে দেশের বাহিরে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয়, কোথায়, সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয় জাপানের টোকিওতে, ঠিক আছে, জাপানের টোকিওতে। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থায়ন হয় জাপানের টোকিওতে 2005 সালে, জাপানের টোকিওতে 2005 সালে। এই জিনিসগুলো একটু মনে রাখবা, জাপানের টোকিওতে 2005 সালে তোমার নির্মিত হয়, এই জিনিসগুলো একটু মনে রাখবা। তাহলে ভাই এই জায়গায় আমরা কি আনসার করতে পারতেছি, এই জায়গায় আমরা আনসার করতে পারতেছি ওমানে। এরপরে দেখো ভাই অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত, অমর একুশে ভাস্কর্যটা কোথায় অবস্থিত, অমর একুশে ভাস্কর্য, ঠিক আছে, অমর একুশে ভাস্কর্যটা আমরা কোথায় জানি, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটার স্থপতি কে ভাইয়া, এটার স্থপতি কে, মনে রাখবা, এটার স্থপতি হচ্ছে জাহানারা পারভিন, ঠিক আছে, এটার স্থপতি কে, জাহানারা পারভিন, মনে রাখো, এটার স্থপতি হচ্ছে জাহানারা পারভিন, অমর একুশে ভাস্কর্য, ঠিক আছে। এরপরে ভাইয়া দেখো, কোন সালে প্রভাত ফেরিতে সর্বপ্রথম 21-এর গান, আমার ভাইয়ের রক্তে লাগানো 21শে ফেব্রুয়ারি এটা গাওয়া হয়েছিল, ঠিক আছে, এটা হচ্ছে 1954 সালের প্রভাত ফেরিতে। এরপরে দেখো 20 নাম্বার, আমার ভাইয়ের রক্তে লাগানো 21শে ফেব্রুয়ারি, এটার সুরকারকে, বর্তমান সুরটার পরিচালককে, কে বলতে পারবা, এই সুরটার বর্তমান পরিচালককে কে বলতে পারবা, আমার ভাইয়ের রক্তে লাগানো 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে, আমি কি ভুলিতে পারি, এটার বর্তমান সুরকারকে, ঠিক আছে, বর্তমান সুরকারকে। এখানে দেখো প্রথম সুরকার কে ছিল, প্রথম সুরকার ছিল আব্দুল লতিফ, ঠিক আছে, বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ, বর্তমান সুরকার কে, আলতাফ মাহমুদ, ঠিক আছে। আব্দুল গাফফার চৌধুরী হচ্ছে গানটির গীতিকার, ঠিক আছে, গানটির গীতিকারকে আব্দুল গাফফার মাহমুদ, ঠিক আছে, মনে রাখবা। এরপরে দেখো ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই, এই জিনিসগুলো মনে রাখবে, এগুলো প্রায় সময় আছে আব্দুল লতিফের। তারপর দাম দিয়ে কিনেছি বাংলা, আব্দুল লতিফের। এরপরে হচ্ছে
তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করে? এগুলো খুবই ইজি প্রশ্ন, ঠিক আছে, এগুলো খুবই ইজি প্রশ্ন। এইটা তোমার কে গঠন করে? আবুল কাসেম, অধ্যাপক আবুল কাসেম গঠন করে। এরপরে বলতেছে কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল? কিসের ভিত্তিতে? বেসিক্যালি আমাদের যে জাতীয়তাবাদ আছে, তুমি আমার ভাষায় হাত দিবা, তুমি আমার ভাষা চেঞ্জ করতে পারবা। এত যুগ যুগান্তর ধরে আমি যে ভাষা কথা বলতে মানে আসছি, আমাদের যেটা পরিচয়, আমাদের পরিচয় তুমি হাত দিতে যাবা, এটা তো কখনো হয় না। সো দ্যাট মিনস আমরা এখানে কি বলতে পারি? বাঙালি জাতীয়তাবাদ। এরপর দেখো ভাইয়া, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়? কিছুক্ষণ আগেই তোমাদেরকে ক্লিয়ার করছিলাম, কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয় ভাইয়া? 31 জানুয়ারি 1952 সালে গঠিত হয়। এরপরে দেখো ভাইয়া, 1952 সালে ভাষা আন্দোলন, তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন আমাদেরকে জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় একটা চেতনার জন্ম দিয়েছিল আমাদের মধ্যে। এরপরে দেখো ভাইয়া, বাংলা ভাষাকে পাকিস্তানের গণপরিষদে কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? এই জায়গায় হচ্ছে আমাদের জানার জিনিস আছে, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমাদের জানার জিনিস আছে। কখন? এই জায়গায় হচ্ছে আমাদের জানার জিনিস আছে। তাহলে ভাইয়া দেখো, আমরা একটু করে জেনে নিই, এই জায়গাগুলোতে একটু করে জেনে নিই। 1954 সালের কথা, ঠিক আছে, 1954 সালের কথা, 1954 সালের 9 মে, 1954 সালের 9 মে এর কথা, ঠিক আছে। বাংলা ভাষার জন্য অনেক রক্তারক্তি হয়ে গেছে, ঠিক আছে, বাংলা ভাষার জন্য অনেক রক্তারক্তি হয়ে গেছে। 1954 সালের 9 মে এর কথা। পাকিস্তানের গণপরিষদ, পাকিস্তানের গণপরিষদ হচ্ছে পাকিস্তানের গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়, ঠিক আছে, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে কি দেয়? স্বীকৃতি দেয়, অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে দেয়, ঠিক আছে, 1954 সালের 9 মে এর কথা, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া, 1956 সালের 29 ফেব্রুয়ারির কথা, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো, এরপর আসতেছে কত সাল? 1956 সালের 29 ফেব্রুয়ারি, 29 ফেব্রুয়ারির কথা, 1956 সালের 29 ফেব্রুয়ারির কথা। এই সময় এক্স্যাক্টলি কি হয়েছিল? 1956 সালের 29 ফেব্রুয়ারির কথা, ঠিক আছে। পাকিস্তান তখন হচ্ছে আমরা সাংবিধানিক স্বীকৃতি পাই। পাকিস্তানের সংবিধানের, ঠিক আছে, পাকিস্তানের সংবিধানের 214 নম্বর অনুচ্ছেদে, পাকিস্তানের সংবিধানের 214 নম্বর অনুচ্ছেদে, 214 নম্বর, পাকিস্তানের সংবিধানের 214 নম্বর অনুচ্ছেদে বাংলা এবং উর্দু, ঠিক আছে, বাংলা ও উর্দু উভয়কে হচ্ছে বাংলা ও উর্দু উভয়কে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। উভয়কে রাষ্ট্রভাষা হিসাবে কি দেওয়া হয়? স্বীকৃতি দেওয়া হয়, ঠিক আছে, উভয়কে রাষ্ট্রভাষা হিসাবে কি দেওয়া হয়? সাংবিধানিক একটা মর্যাদা, স্বীকৃতি দেওয়া হয়। মানে দুইটাই হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা, বাংলা এবং উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আশা করছি সবাই বুঝতে পারছো, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপরে দেখো 1999 সালে কখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়? 1999 সালের 17 নভেম্বর, 1999 সালের 17 সালের 17 নভেম্বরের কাহিনী, ঠিক আছে। 21 ফেব্রুয়ারিকে, ঠিক আছে, এরপর দেখো 21 ফেব্রুয়ারি, হ্যাঁ, 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে, মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়, দিবস হিসাবে স্বীকৃতি দেখে, দিবস হিসাবে স্বীকৃতি দেয় ইউনেস্কো, ঠিক আছে, কে স্বীকৃতি দেয়? ইউনেস্কো, এ হচ্ছে স্বীকৃতি দেয়, ঠিক আছে, এ হচ্ছে স্বীকৃতি দেয় 1999 সালের 17 নভেম্বর, ঠিক আছে, ঠিক আছে। এরপর হচ্ছে 2000 সালের 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে উদযাপন শুরু হয়, আন্তর্জাতিকভাবে উদযাপন শুরু হয়,
আন্তর্জাতিকভাবে উদযাপন শুরু হয়। ঠিক আছে, আন্তর্জাতিকভাবে উদযাপন শুরু হয়, আন্তর্জাতিকভাবে উদযাপন শুরু হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু কোয়েশ্চেন দেখি। ঠিক আছে, মানে একটা কোয়েশ্চেন দিয়ে আমি আরো তোমাদেরকে 10টা কোয়েশ্চেন ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমরা প্রফিটেবল হও। আশা করছি আমার কথা সবাই বুঝতে পারছো। তাহলে ভাইয়া দেখো, এখানে আমরা দেখি কখন ভাইয়া গ্রহণ করে ভাইয়া 9 মে 1954 সালের কথা। এরপরে দেখো ভাইয়া দেশের সর্বোচ্চ 71 ফুট শহীদ মিনার, এটা কোনটা জানো? দেশের 71 ফুট যেটা শহীদ মিনার আছে এটা কোনটা জানো? দেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার বলা হয় এটারে। দেশের 71 ফুট শহীদ মিনার কোনটা? সবচেয়ে উঁচু শহীদ মিনার বলা হয়। ঠিক আছে, এটা ভাই কোনটা জানো? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, সবচেয়ে উঁচু শহীদ মিনার 71 ফুট। এটার স্থপতির নাম মনে রাখিও, এটার স্থপতির নাম রবিউল হুসাইন। রবিউল হুসাইন, এটার স্থপতির নাম হচ্ছে রবিউল হুসাইন। ঠিক আছে, এর স্থপতি। ওকে, এরপরে দেখো আমরা কি বলতে পাচ্ছি, আমার ভাইয়া রক্তে রাগানো আমি কি ভুলতে পারি, এগুলো তো ভাইয়া জানো তোমরা, সিম্পল কোয়েশ্চেন। ঠিক আছে, রচনা করে আব্দুল গাফফার চৌধুরী। এরপরে হচ্ছে এগুলোকে ভাইয়া এগুলো আমরা জানি। ঠিক আছে, কোন দেশ বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন, এগুলো আমরা জানি। ঠিক আছে, এরপরে বাংলাদেশে আন্দোলনের প্রেক্ষাপটে লেখা নাটক কোনটি? ঠিক আছে, প্রথম নাটক কবর। ঠিক আছে, কিন্তু কোন কবর ছাড়াও তারও অনেক নাটক লেখা হয়েছে, এইটা কোনটা ভাইয়া? মানে কোন নাটকটা তোমার লেখা হয়েছে এই পার্সপেক্টিভে মানুষ? ঠিক আছে, এরপর দেখো জহির রায়হানের আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন এটা হচ্ছে তোমার জহির রায়হানের যেটা উপন্যাস ছিল আরেক ফাল্গুন, এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা প্রথম উপন্যাস। কি ভাইয়া? ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, যেটা জহির রায়হানের লেখা। এখানে বেসিক্যালি ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। ঠিক আছে, এরপর দেখো কবর নাটকটা কার রচনা? ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা প্রথম নাটক হচ্ছে কবর নাটক, যেটা মুনির চৌধুরীর লেখা। ঠিক আছে, এরপর দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার নকশাকারী কে ভাইয়া? শিল্পী মুর্তজা বশির হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তোমার নকশাকারী, তোমার শহীদ মিনার নকশাকারী। এরপরে দেখো ভাইয়া জাতীয় শহীদ মিনার, আমাদের যে জাতীয় শহীদ মিনার আছে তার নকশাকারী হামিদুর রহমান। ঠিক আছে, তার সহযোগী কে ছিল? নবর আহমদ ছিল তার সহযোগী। ঠিক আছে, এরপর দেখো ইউনেস্কো কোন তারিখে 21শে ফেব্রুয়ারি কোন তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে? কিছুদিন আগেই তোমাদেরকে পড়াইছিলাম না, কোনটা হয় ভাইয়া? ডেফিনেটলি 17 নভেম্বর 1999 সাল। ঠিক আছে, এবার বুঝতে পারছো কিভাবে প্রশ্নগুলো আসে। এরপরে দেখো ভাইয়া অমর একুশে ভাস্কর্যটা কোথায়? আমরা সবাই জানি অমর একুশে ভাস্কর্যটা কোথায় ভাইয়া? ডেফিনেটলি বলতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া এই জায়গায় কি বলছে? পাকিস্তানের গণপরিষদে কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়? সবাই জানি আমরা 9 মে 19 সরি এখানে একটু কারেকশন হবে, এটা 1954 হবে। গণপরিষদ এটা 1954 হবে, এটা একটু কারেকশন হবে 1954 সালে। ঠিক আছে, ঠিক আছে, 1954 সাল হবে এটা। এরপরে দেখো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কখন? বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে 1999 সালে, যেটা 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারি তোমার 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপরে দেখো ভাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়, সিম্পল জিনিস। ঠিক আছে, এটা 1999 সাল। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া কোন দেশের দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা? ডেফিনেটলি সিয়েরা লিওন, আফ্রিকার একটা দেশ। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে? এই জায়গায় একটু তোমাদেরকে আমি পড়াবো কোন প্রতিষ্ঠানটি। দেখছো এটা যেটা একটু আননোন লাগতেছে, এটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে মনে রাখবা, এটা হচ্ছে বাংলা একাডেমি। ঠিক আছে, কিছু প্রশ্ন আসতে পারে। বাংলা একাডেমির প্রথম পরিচালক। ঠিক আছে, বাংলা একাডেমির প্রথম পরিচালককে, এই ধরনের কিছু প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। প্রথম পরিচালককে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রথম সভাপতিকে। প্রথম সভাপতিকে। ঠিক আছে, প্রথম মহাপরিচালককে। মহাপরিচালককে। ঠিক আছে, প্রথম মহাপরিচালককে। ঠিক আছে, প্রথম নারী মহাপরিচালককে। প্রথম নারী মহাপরিচালককে। এই জিনিসগুলো একটু জানতে হবে বাংলা একাডেমির ক্ষেত্রে। প্রথম নারী মহাপরিচালককে। তাহলে প্রথম পরিচালককে ভাইয়া, প্রথম পরিচালককে, প্রথম বাংলা একাডেমির প্রথম পরিচালক হচ্ছে ডক্টর এনামুল হক, তাই না? প্রথম সভাপতিকে মাওলানা আকরাম খাঁ। মাওলানা কি ভাইয়া? প্রথম সভাপতিকে মাওলানা আকরাম খাঁ। ঠিক আছে, প্রথম মহাপরিচালককে ডক্টর মাজহারুল ইসলাম। ডক্টর
মাজহারুল ডক্টর মাজহারুল ইসলাম, ঠিক আছে। প্রথম মহাপরিচালক কে? ডক্টর মাজহারুল ইসলাম, ঠিক আছে। প্রথম নারী মহাপরিচালক কে ছিল? ডক্টর নীলিমা, ডক্টর নীলিমা ইব্রাহিম, এগুলো একটু মনে রাখিও, ডক্টর নীলিমা ইব্রাহিম। প্রথম নারী মহাপরিচালক কে ছিল? প্রথম নারী মহাপরিচালক ছিল নীলিমা ইব্রাহিম, এই জিনিসগুলো একটু মনে রাখো, ঠিক আছে। এরপরে দেখো ভাস্কর্য জননী এবং গর্বিত বর্ণমালা, ভাস্কর্য জননী এবং গর্বিত বর্ণমালা এর স্থপতি কে? ভাস্কর্য জননী এবং গর্বিত বর্ণমালা এর স্থপতি কে? ঠিক আছে, এর স্থপতি কে? এর স্থপতি হচ্ছে ভাইয়া মৃণাল হক, মনে রাখো। এটা কোথায় জানো? এটা হচ্ছে ঢাকার পরিবাগে, ঢাকার পরিভাগে অবস্থিত, ঠিক আছে। পরিভাগে ঢাকায়, মানে তুমি দেখো পরিভাগে দেখবা মানে বিভিন্ন বর্ণমালা দিয়ে একটা তোমার হচ্ছে তোমার ভাস্কর্য রয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখবা। এরপর দেখো লেট দেয়ার বি লাইট, এই বিখ্যাত ছবিটি পরিচালনা কে করে? কে ভাইয়া? জহির রায়হান, এগুলো মনে রাখো। এই হচ্ছে আমাদের ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের পরে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো, ভাষা আন্দোলনের পরে আমরা যেই জিনিসটা নিয়ে ডিসকাশন করব, এটা হচ্ছে আমাদের 1954 সাল, ঠিক আছে। 1954 সাল নিয়ে হচ্ছে আমরা ডিসকাশন করব। আশা করছি সবাই আমার কথা বুঝতে পারতেছো, আশা করছি সবাই আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছো, ঠিক আছে। সবাই ক্লিয়ারলি আশা করি আমার কথা বুঝতে পারতেছো। সো আমরা এরপরে হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি 1954 সালে যে ঘটনা প্রেক্ষাপট আছে। 1952 সালের পরে কিন্তু তুমি যদি বিগেস্ট ইভেন্ট হিসাবে চিন্তা করতে চাও, তাহলে আমাদের বিগেস্ট একটা ইভেন্ট যেটা ছিল আর কি, ওটা হচ্ছে 1954 এর যে প্রেক্ষাপটটা ছিল আর কি, এটা কিন্তু একটা বিগেস্ট একটা মুভমেন্ট আমাদের জন্য ছিল। সো আমরা 1954 নিয়ে প্রথমে হচ্ছে একটু জেনে নিই, ঠিক আছে। 1954 সালে আসলে আমাদের কি হয়েছিল, 1954 সালে এমন আমাদের কি হয়েছিল আমরা একটু জেনে নিই, ঠিক আছে। 1954 সালে আমাদের কি হয়েছিল, 1954 সালে আমাদের কি হয়েছিল আমরা একটু করে জেনে নিই, ঠিক আছে। আমরা একটু জেনে নিই 1954 সাল কি হয়েছিল। 1954 সালে আমরা একটু জেনে নিচ্ছি, ঠিক আছে। আমরা একটু জেনে নিচ্ছি, সবাই একটু দেখো। 1954 সালে বেসিক্যালি আমাদের কি হয়েছিল, ওকে। সো 1954 সালে আমাদের যে জিনিসটা হয়েছিল, 1954 সালে আমাদের সাধারণ নির্বাচন হয়েছিল, ঠিক আছে। সাধারণ নির্বাচন, একটা সাধারণ নির্বাচন হয়েছিল, ঠিক আছে। সো এই নির্বাচনে হচ্ছে আমাদের প্রতিনিধিত্ব কারা করছিল? আমাদের প্রতিনিধিত্ব করছিল যুক্তফ্রন্ট, হ্যাঁ, যুক্তফ্রন্ট নামে একটা জোট, ঠিক আছে। তো এই যুক্তফ্রন্টটা কখন ভাইয়া গঠিত হয়েছিল? এই যুক্তফ্রন্ট হচ্ছে ভাইয়া কখন গঠিত হয়েছে? এই যুক্তফ্রন্ট গঠিত হয়েছে 4 ডিসেম্বর 1953 সালে। এই যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল কখন? এই যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল 4 ডিসেম্বর 1953 সালে। 4 ডিসেম্বর 1953 সালে হচ্ছে যুক্তফ্রন্ট আমার গঠিত হয়। 4 ডিসেম্বর 1953 সালে যুক্তফ্রন্ট হচ্ছে আমার গঠিত হয়। এরপরে দেখো 4 ডিসেম্বর 1953 সালে যুক্তফ্রন্ট আমাদের গঠিত হয়। এখন যুক্তফ্রন্টে হচ্ছে আমার কয়টা রাজনৈতিক দল ছিল, ঠিক আছে। যুক্তফ্রন্টে আমার কয়টা রাজনৈতিক দল ছিল? যুক্তফ্রন্টে হচ্ছে আমার কয়টা রাজনৈতিক দল ছিল? যুক্তফ্রন্টে হচ্ছে আমার রাজনৈতিক দল ছিল হচ্ছে ভাইয়া 4টা। কয়টা রাজনৈতিক দল ছিল? আমার রাজনৈতিক দল ছিল হচ্ছে 4টা। তাহলে এই 4টা রাজনৈতিক দলের নাম কি আমরা একটু লিখি, ঠিক আছে। যুক্তফ্রন্টে আমার রাজনৈতিক দল কয়টা ছিল? 4টা রাজনৈতিক দল ছিল, ঠিক আছে। যার মধ্যে ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, অন্যতম একটা দল ছিল আওয়ামী মুসলিম লীগ, ঠিক আছে। আওয়ামী মুসলিম লীগ, যার মধ্যে অন্যতম একটা দল ছিল আওয়ামী মুসলিম লীগ, ঠিক আছে। এরপরে হচ্ছে ছিল হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, ঠিক আছে, কৃষক শ্রমিক পার্টি। এরপরে কি ছিল ভাইয়া? কৃষক শ্রমিক পার্টি, ঠিক আছে। আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক, সরি টু সে, কৃষক শ্রমিক প্রজা পার্টি, কৃষক শ্রমিক প্রজা পার্টি, ঠিক আছে। এরপরে কে ছিল? নেজামি ইসলাম, নেজামি ইসলাম, ঠিক আছে। নেজামি ইসলাম ছিল। নেজামি ইসলাম। এরপরে কারা ছিল? নেজামি ইসলাম ছিল, ঠিক আছে। নেজামি ইসলাম। তারপর ছিল বামপন্থী বা গণতন্ত্রী পার্টি, বামপন্থী বা গণতন্ত্রী পার্টি বা গণতন্ত্রী পার্টি। এখন কোন পার্টির চেয়ারম্যান কারা কারা ছিল, ঠিক আছে। কোন পার্টির চেয়ারম্যান হচ্ছে কারা কারা ছিল, ঠিক আছে। আওয়ামী মুসলিম লীগ, ঠিক আছে। আওয়ামী মুসলিম লীগের দলের প্রধান কে ছিল? আওয়ামী মুসলিম লীগের দলের প্রধান কে ছিল?
আওয়ামী মুসলিম লীগের দলের প্রধান ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগের দলের প্রধান কে ছিল? দলের প্রধান ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ঠিক আছে, খান ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ঠিক আছে। কৃষক শ্রমিক প্রজা পার্টি, এর দলের প্রধান কে ছিল? এই দলের প্রধান ছিল একে ফজলুল হক। একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক ছিল এর প্রধান, ঠিক আছে। এর প্রধান কে ছিল? শেরে বাংলা একে ফজলুল হক, ঠিক আছে। তারপর নেজামি ইসলাম পার্টি, এটার প্রধান কে ছিল? মাওলানা আতাহার আলী। এটার প্রধান কে ছিল? মাওলানা আতাহার আলী, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার বামপন্থী গণতন্ত্রী পার্টি, এটার প্রধান কে ছিল? এটার প্রধান ছিল হাজী দানেশ। এটার প্রধান কে ছিল? এটার প্রধান ছিল হচ্ছে হাজী দানেশ। একসাথে আমরা জেনে ফেলবো, ঠিক আছে। এটার প্রধান কে ছিল? এটার প্রধান ছিল হাজী দানেশ। এই চারটা দেখো, ঠিক আছে। এটার প্রধান ছিল হাজী দানেশ, ঠিক আছে, ঠিক আছে। তারপর যেই জিনিসগুলো হচ্ছে আমাদের তোমার হচ্ছে যেই জিনিসগুলো আমাদের আসতে পারে, ঠিক আছে, যেই জিনিসগুলো আমাদের আসতে পারে, যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার। যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার কয় দফা ছিল? ঠিক আছে, যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার, যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার ছিল হচ্ছে কয় দফা নির্বাচনী ইস্তেহার, যেগুলো প্রশ্ন আসতে পারে বেসিক্যালি 21 দফা নির্বাচনী ইস্তেহার কে ছিল? 21 দফা। এরপর আমরা কি বলতে পারি? 21 দফার প্রণেতা কে? ঠিক আছে, 21 দফার প্রণেতা হচ্ছে আবুল মনসুর আহমেদ। 21 দফার প্রণেতা হচ্ছে আবুল মনসুর আহমেদ, আবুল মনসুর আহমেদ, ঠিক আছে। 21 দফার প্রণেতাকে আবুল মনসুর আহমেদ, ঠিক আছে, আবুল মনসুর আহমেদ। এরপরে দেখো ভাইয়া 21 দফার মধ্যে ভাষা সংক্রান্ত দফা কয়টা ছিল? 21 দফার মধ্যে ভাষা 21 দফার মধ্যে ভাষা সংক্রান্ত দফা, ঠিক আছে। 21 দফার মধ্যে ভাষা সংক্রান্ত দফা কয়টা ছিল? 21 দফার মধ্যে ভাষা সংক্রান্ত দফা কয়টা ছিল? এই জিনিসগুলো মনে রাখতে হবে। 21 দফার মধ্যে ভাষা সংক্রান্ত দফা কয়টা ছিল? ভাষা সংক্রান্ত দফা ছিল 5টা। কয়টা ছিল ভাইয়া ভাষা সংক্রান্ত দফা? 5টা। যথাক্রমে তারা কি ছিল? 1, 10, 16, 17, 18। এগুলো ছিল কি ভাইয়া? ভাষা সংক্রান্ত দফা। 21 দফার মধ্যে ভাষা সংক্রান্ত দফা ছিল তোমার জ্ঞান, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক, ঠিক আছে, যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা, ঠিক আছে। তাদের নির্বাচনী প্রতীক কি ছিল? তাদের নির্বাচনী প্রতীক ছিল নৌকা, ঠিক আছে। তাদের নির্বাচনী প্রতীক কি ছিল? নৌকা ছিল, ঠিক আছে। তাদের প্রধান বিরোধী দল ছিল হচ্ছে প্রধান বিরোধী দল মুসলিম লীগের প্রতীক। প্রধান বিরোধী দল, ঠিক আছে, প্রধান বিরোধী দল মুসলিম লীগের কি প্রতীক ছিল? প্রধান বিরোধী দল মুসলিম লীগের প্রতীক, মুসলিম লীগের কি প্রতীক ছিল? মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন, ঠিক আছে। কি প্রতীক ছিল? হারিকেন। কি প্রতীক ছিল ভাইয়া? হারিকেন, ঠিক আছে। জিনিসগুলো মনে রাখবা। প্রধান বিরোধী দল মুসলিম লীগের প্রতীক কি ছিল? হারিকেন ছিল, ঠিক আছে, তোমার হারিকেন ছিল। বুঝাইতে পারছি ভাইয়া? ঠিক আছে। যুক্তফ্রন্ট সরকার গঠন করে কখন? জিনিসটা একটু জানতে হবে। যুক্তফ্রন্ট সরকার গঠন করে কখন? যুক্তফ্রন্ট সরকার গঠন করে কখন? যুক্তফ্রন্ট সরকার গঠন করে কখন? ইটস এ বিগেস্ট কোয়েশ্চেন। যুক্তফ্রন্ট সরকার গঠন করে কখন? ঠিক আছে, ঠিক আছে। যুক্তফ্রন্ট সরকার গঠন করে হচ্ছে 3 এপ্রিল 1954 সালে। গঠন করে 3 এপ্রিল 1954 সালে। 3 এপ্রিল 1954 সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করে, ঠিক আছে। যুক্তফ্রন্ট সরকারের পরে হচ্ছে 14 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার প্রধান কে ছিল? 14 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার, ঠিক আছে, মন্ত্রিসভার প্রধান কে ছিল? মন্ত্রিসভার প্রধান কে ছিল? একে ফজলুল হক, ঠিক আছে। প্রধান ছিল একে ফজলুল হক, ঠিক আছে, একে ফজলুল, ঠিক আছে। একে ফজলুল লিখলে আশা করি বুঝতে পারবা। ফজলুল, আচ্ছা, হক, একে ফজলুল হক, ঠিক আছে। 14 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার প্রধান কে ছিল? 14 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার প্রধান ছিল একে ফজলুল হক, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পারছো।
এই হচ্ছে মোটামুটি আমাদের কথা। চলো আমরা একটু প্রশ্নগুলোতে দেখি কি কি প্রশ্ন আমাদের আসতে পারে। ঠিক আছে, কি কি প্রশ্ন এই জায়গা থেকে আসতে পারে আমরা একটু দেখি। তাহলে ভাই দেখো প্রথম এই জিনিসগুলা দেখো, পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে, আচ্ছা এই জিনিসটা একটু জানতে হবে, পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে কয়টা আসন ছিল, এই জিনিসটা এইটা নিয়ে একটু আমাদের একটু আইডিয়া লাগবে। ঠিক আছে, আমরা একটু দেখি যুক্তফ্রন্টের এই জিনিসটা নিয়ে একটু আইডিয়া লাগবে। আমাদের মোট আসন কয়টা ছিল, আমাদের মোট আসন কয়টা ছিল, ঠিক আছে, আমাদের মোট আসন কয়টা ছিল, মোট আসন ছিল 309টা যুক্তফ্রন্টে আর কি, মানে তোমার নির্বাচনে মোট আসন কয়টা ছিল, 309। মোট আসন কয়টা ছিল, 309। ঠিক আছে, মুসলমানদের জন্য কয়টা ছিল, অমুসলিমদের জন্য কয়টা ছিল, মুসলমানদের জন্য 237টা আর অমুসলিমদের জন্য তোমার 72টা। ঠিক আছে, হিসাব ঠিক আছে, মুসলমানদের জন্য 237 ও মুসলিমদের জন্য হচ্ছে তোমার 72। ঠিক আছে, তার নির্বাচনের মধ্যে যুক্তফ্রন্ট কয়টা আসন লাভ করে, যুক্তফ্রন্ট কয়টা আসন লাভ করে, যুক্তফ্রন্ট লাভ করে 223টা। যুক্তফ্রন্ট কয়টা লাভ করে, যুক্তফ্রন্ট লাভ করে হচ্ছে তোমার 223টা তোমার যুক্তফ্রন্ট লাভ করে। ঠিক আছে, মুসলিম লীগ কয়টা লাভ করে, মুসলিম লীগ কয়টা লাভ করে, মুসলিম লীগ লাভ করে হচ্ছে 9টা, মুসলিম লীগ লাভ করে 9টা। ঠিক আছে, তা আওয়ামী লীগ এমনি একক 223টার মধ্যে আওয়ামী লীগ এককভাবে কয়টা পায়, আওয়ামী লীগ এককভাবে লাভ করে, এটাও মনে রাখবা, আওয়ামী লীগ এককভাবে লাভ করে, এককভাবে লাভ করে এটা হচ্ছে 143টা। আওয়ামী লীগ এককভাবে লাভ করে 143টা আওয়ামী লীগ এককভাবে লাভ করে। ঠিক আছে, এই চারটা মনে রাখবা। ঠিক আছে, এই চারটা মনে রাখবা। তাহলে ভাই দেখো এখানে আমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কয়টা আসন ছিল, 309টা হচ্ছে আমাদের আসন ছিল। ঠিক আছে, এরপর দেখো 1954 সালে যুক্তফ্রন্ট কয়টা আসন লাভ করে, 1954 সালে যে সাধারণ নির্বাচন হয়েছিল এখানে যুক্তফ্রন্ট কয়টা আসন লাভ করে, ডেফিনেটলি কয়টা আসন ভাই, 223টা আসন লাভ করে। ঠিক আছে, এরপর দেখো ভাই 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভুক্ত রাজনৈতিক দল 9 কোনটি, কি বলছে এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, রাজনৈতিক দল 9। আওয়ামী লীগও ছিল, কৃষক শ্রমিক প্রজা পার্টিও ছিল, নেজামে ইসলামও ছিল। তাহলে ছিল নাকি ভাইয়া ন্যাশনাল আওয়ামী পার্টি, এটার নাম কি ন্যাপ। ন্যাশনাল আওয়ামী পার্টি কে প্রতিষ্ঠা করছিলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মনে রাখো। ঠিক আছে, এরপর দেখো 1954 সালে পূর্ব বাংলার নির্বাচনে, 1954 সালে যে সাধারণ নির্বাচন হয়েছিল এটা এটা মূল মন্ত্রটা কি ছিল, আমরা কি চাইছিলাম 1954 সালে সাধারণ নির্বাচন, প্রত্যেকটা সেগমেন্টের তো একটা মোটিভ ছিল। ঠিক আছে, 1954 সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে আমরা কি চাইছিলাম, আমরা চাইছিলাম যে পূর্ণ স্বায়ত্ত শাসন, আমরা চাইছিলাম পূর্ণ স্বায়ত্ত শাসন চাইছিলাম। ঠিক আছে, এরপর দেখো যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল, যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে নৌকা। ঠিক আছে, নৌকা ছিল যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক। যুক্তফ্রন্ট কোন সালে হয়, ডেফিনেটলি 1953 সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। যুক্তফ্রন্ট হয় 1953 সালে। ঠিক আছে, এরপরে দেখো যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার কি, ইস্তেহার ছিল কয় দফা, যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার ছিল 21 দফা। কয় দফা ছিল, 21 দফা ছিল তাদের নির্বাচনী ইস্তেহার। ঠিক আছে, এই যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন, মানে এই যে যুক্তফ্রন্ট সরকার যখন গঠিত হয়েছিল এর মুখ্যমন্ত্রী কে ছিলেন, শেরে বাংলা একে ফজলুল হক। ঠিক আছে, 1954 সালে নির্বাচনে কোন দলটা জয়লাভ করেন, ঠিক আছে, 1954 সালে নির্বাচনে, সাধারণ নির্বাচনে জয়লাভ করেন যুক্তফ্রন্ট। ঠিক আছে, এরপরে আমরা পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রে চলে যাচ্ছি। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে আমরা একটা একটা করে সিকোয়েন্স যদি শেষ করি ডেফিনেটলি আমাদের কোনো হচ্ছে তোমার কষ্ট হবে না। যেমন দেখেন এখানে পাকিস্তানের সামরিক শাসন, যেমন বলছে পাকিস্তানের শাসনতন্ত্র। ঠিক আছে, পাকিস্তানের শাসনতন্ত্র কবে প্রথম প্রবর্তিত হয়, মানে পাকিস্তানের সংবিধান আর কি কবে প্রবর্তিত হয় জানো ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পাকিস্তানের শাসনতন্ত্র কিংবা সংবিধান, পাকিস্তানের শাসনতন্ত্র কিংবা সংবিধান কবে প্রবর্তিত হয়, ঠিক আছে, আমাকে একটু জানাও দেখি ভাইয়া, পাকিস্তানের শাসনতন্ত্র কিংবা সংবিধান, ঠিক আছে, পাকিস্তানের শাসনতন্ত্র কিংবা সংবিধান প্রবর্তন হয় কখন, এটা প্রবর্তন হয় 1956 সালে। ঠিক আছে, এর মাধ্যমে কি হয়, পাকিস্তান হয় পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো আমরা ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা, কিছুক্ষণ আগেই বলছিলাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঠিক আছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি কিংবা ন্যাপের
প্রতিষ্ঠা ছিল। এরপরে দেখো ভাইয়া পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলিতে সন্ত্রাসী গঠনে মৃত্যুবরণ করে, এটা মনে রাখবা, শাহেদ আলী, ঠিক আছে, এটা মনে রাখবা। এরপরে হচ্ছে দেখো পাকিস্তানে 1958 সালে মার্শাল ল কে জারি করেন, 1958 সালে মার্শাল ল কে জারি করেন, মার্শাল ল জারি করেন ভাইয়া আইয়ুব খান, ঠিক আছে, আইয়ুব খান মার্শাল ল জারি করেন। এরপরে হচ্ছে ভাইয়া দেখো পাকিস্তানের মৌলিক গণতন্ত্র কিংবা বেসিক ডেমোক্রেসি এই আদেশটা কখন ভাইয়া জারি হয়, 1959 সালে। কত সালে জারি হয়, 1959 সালে মৌলিক আইন কিংবা তোমার বেসিক ডেমোক্রেসি, তোমার মৌলিক গণতন্ত্র কিংবা বেসিক ডেমোক্রেসি চালু হয়। এরপরে দেখো তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন 1962 সালে। এগুলো 1-2 লাইনের প্রশ্ন, এগুলো মনে রাখবা, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আসতে পারে, এগুলো আমি তোমাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া আমরা কি বলতে পারতেছি, এরপর 1969 সালে আমরা গণঅভ্যুত্থানে চলে আসছি। 1969 সালে গণঅভ্যুত্থান থেকে যেসব প্রশ্নগুলো আসতে পারে আমি তোমাদেরকে জাস্ট ওইগুলোই দেখাবো যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এরপর দেখো যেগুলো যে সেগমেন্টগুলো মুক্তিযুদ্ধ থেকে মনে করো তোমাদের 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 পরীক্ষায় যেগুলো বারংবার আসবে ওই সেগমেন্টগুলো আমি বারবার তোমাদেরকে দেখাচ্ছি। সো গণঅভ্যুত্থানে আমরা যে বড় একটা মুভমেন্ট আমাদের হয়েছিল 1969 সালে, এই মুভমেন্টটা আমরা যদি একটু করে যদি দেখি, এই মুভমেন্টে যদি দেখি আসাদ গেট, ঠিক আছে, আসাদ গেট, যেমন আসাদ গেটের নাম আগে কি ছিল, আসাদ গেটের নাম আগে ছিল আইয়ুব গেট, কি তারপর নাম পরিবর্তন করা হয় আসাদ গেট। কোন স্মৃতি রক্ষার্থে বেসিক্যালি করা হয়, এটা হচ্ছে 1969 সালের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে আসাদ গেটটা নাম পরিবর্তন করে, মানে আইয়ুব গেটের নাম পরিবর্তন করে কি করা হয়, আসাদ গেট করা হয়। এরপরে দেখো আগরতলা ষড়যন্ত্র মামলা, ঠিক আছে, এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা, যে মিথ্যা মামলাটা, এটা প্রত্যাহার করা হয়েছিল কি কিসের জন্য, তোমার প্রচন্ড গণ আন্দোলনের জন্য, ঠিক আছে। এরপর দেখো কোনটি 69-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত, কোনটি 69-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত, আমাকে একটু জানাও দেখি ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোনটি 69-এর পটভূমিতে রচিত, আমাকে একটু জানাও দেখি ভাইয়া, 69-এর পটভূমিতে রচিত কোনটি, 69-এর পটভূমিতে রচিত কোনটি, ঠিক আছে, মানে 69-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত হচ্ছে, এটা হচ্ছে একটা উপন্যাস, বিখ্যাত উপন্যাস, জানা হচ্ছে চিলিকোঠার সেপাই, যেটা কে লিখছিলেন, আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান, ঠিক আছে, আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস। এটা হচ্ছে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এটা হচ্ছে তোমার লেখা হয়েছে, ঠিক আছে। তাছাড়া গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তোমার একটা কবিতা লিখছিল শামসুর রহমান, ঠিক আছে, শামসুর রহমান একটা কবিতা লিখছিল যেটার নাম হচ্ছে আসাদের শার্ট, যেটার নাম কি ভাইয়া, আসাদের শার্ট, ঠিক আছে, আসাদের শার্ট, কখনো তোমাদেরকে আবৃত্তি করে শোনাবো, ঠিক আছে। যে কবিতাটা লিখছিল তার নাম কি ভাইয়া, আসাদের শার্ট, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসগুলো হচ্ছে মনে রাখবা। এরপরে হচ্ছে দেখো এই জিনিসটা মনে রাখবা, আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে হত্যা করা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল, আসামিদের মধ্যে কখন হচ্ছে কাকে প্রথম গুলি করে হত্যা করা হয়, ঠিক আছে। তো 1969 সালে হচ্ছে তোমার হাবিলদার মসনু শাহের, 1969 সালের 15 ফেব্রুয়ারি হাবিলদার মসনু শাহের মামলায় প্রথম হচ্ছে ভাইয়া আসামি হিসাবে কুর্মিটোলা সেনা ক্যাম্পে গুলি করে হত্যা করা হয় হচ্ছে তোমার, গুলি করে আসামিদের মধ্যে এই জায়গায় কিন্তু আমাদের কিন্তু সঠিক উত্তর মাঝে মাঝে কিন্তু থাকে না, আসামিদের মধ্যে প্রথম এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর কিন্তু নাই, যদিও বা এটা হচ্ছে এটা আমাদের শামসুর জোহানা, এই জায়গায় কিন্তু আমাদের সঠিক উত্তর হবে সার্জেন্ট জহুরুল হক, ঠিক আছে। আসামিদের মধ্যে প্রথম গুলি করে হত্যা করা হয় সার্জেন্ট জহুরুল হককে, ঠিক আছে, মানে কুর্মিটোলা সেনা ক্যাম্পে, ঠিক আছে, যে হাবিলদার মজনু শাহের মামলায় যাকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক আছে, সার্জেন্ট জহুরুল হক। এরপরে দেখো স্ফুলিঙ্গ ভাস্কর্যটি স্থপতিকে, স্ফুলিঙ্গ বেসিক্যালি কাকে ডেডিকেট করে করা হয়েছিল, কনক কুমার পাঠক হচ্ছে এটা স্থপতি, ঠিক আছে। এই কনক কুমার পাঠক বেসিক্যালি এটার প্রতিকৃতিকার, এটার প্রতিকৃতি হচ্ছে ডক্টর শামসুজ্জোহা, এটার প্রতিকৃতিকার, এটার প্রতিকৃতি হচ্ছে ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা। ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা কি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন, ঠিক আছে। 1969 সালে গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের যেই আন্দোলন ছিল, ছাত্রদের আন্দোলনকে যখন রোখার জন্য পুলিশ হচ্ছে খুবই স্ট্রং একটা পজিশনে চলে যাচ্ছিল, তখন হচ্ছে পুলিশকে বাধা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে তোমার নিহত হয় ডক্টর শামসুজ্জোহা। ছেলেদেরকে বাঁচানোর জন্য তিনি নিজের প্রাণটা অবিলীলায় দান করেছিলেন স্যার শামসুজ্জোহা, ঠিক আছে। এবং তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী, এবং প্রথম শহীদ বুদ্ধিজীবী হচ্ছে ডক্টর শামসুজ্জোহা, ঠিক আছে, ডক্টর শামসুজ্জোহা। এরপরে দেখো 11 দফা কর্মসূচি, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। 11 দফা কর্মসূচি ঘোষণা করে কে, 11 দফা কর্মসূচি ঘোষণা করে কে, 11 দফা কর্মসূচি ঘোষণা করে কে,
ঠিক আছে, 11 দফা কর্মসূচি ঘোষণা করে কে? ঠিক আছে, মনে রাখবা 1969 সালে 11 দফা কর্মসূচি ঘোষণা করে কে ভাইয়া? সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কিংবা স্যাগ, স্টুডেন্টস অল অ্যাকশনস কমিটি। এটা কখন ঘোষণা করে? ঘোষণা করে 1969 সালের 4 জানুয়ারি। 1969 সালের 4 জানুয়ারি হচ্ছে কি ঘোষণা করে? 1969 সালের 4 জানুয়ারি হচ্ছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফা ঘোষণা করে। এরপরে আমরা দেখো কি পড়তে পারতেছি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ বুদ্ধিজীবীকে? ডেফিনেটলি কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা। কি পড়ছিলাম ভাইয়া? ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা, যাকে হচ্ছে 1969 সালের 18 ফেব্রুয়ারি, যাকে 1969 সালের হচ্ছে 18 ফেব্রুয়ারি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গুলি করে হচ্ছে হত্যা করা হয়, গুলিবিদ্ধ হয়। এরপরে হচ্ছে উনি তোমার মারা যায়। ঠিক আছে, ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা। 18 ফেব্রুয়ারিকে হচ্ছে আমরা জোহা দিবস হিসাবে পালন করি। ঠিক আছে, আশা করছি সবাই আমার কথা বুঝতে পারছো। ঠিক আছে, আশা করছি সবাই আমার কথা বুঝতে পারছো। এরপরে দেখো শহীদ জোহা দিবস, কিছুক্ষণ আগেই বলছিলাম 18 ফেব্রুয়ারি হচ্ছে শহীদ জোহা দিবস। এরপরে দেখো 69 নম্বর প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, মানে এটা এটা হচ্ছে আমরা আমাদের আসলে জানার কথা সবকিছুই। এন্ড দেন আমরা চলে যাচ্ছি 1970 সালের নির্বাচনে। ঠিক আছে, দেখছো একটার পর একটা সিকোয়েন্স। আশা করছি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পারছো, সবকিছু ঠিকঠাক আছে, একটু জানাবো সবাই। সো আমরা এরপরে পড়বো নতুন আরেকটা টপিক নিয়ে। এরপরে নতুন আরেকটা টপিক নিয়ে হচ্ছে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা যেই নতুন টপিকটা নিয়ে পড়বো এটা হচ্ছে কি ভাই? 1970-এর নির্বাচন। 1970-এর নির্বাচন। ঠিক আছে, 1970-এর নির্বাচন কিভাবে হচ্ছে আমরা আস্তে আস্তে যাচ্ছি, একটু আমরা ডিটেইলিং করি এই জিনিসটা নিয়ে, একটু আমরা জানি। 1970-এর নির্বাচন খুবই ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট আমাদের জন্য। 1970 সালের নির্বাচন, 1970 নির্বাচন, 1970 সালের নির্বাচন। ঠিক আছে, তাহলে একটু দেখো। ঠিক আছে, 1970 সালের নির্বাচন। ঠিক আছে, 1970 সালের নির্বাচনের এই জিনিসটা একটু মনে রাখিও। এখানে প্রধান নির্বাচন কমিশনার কে ছিল? প্রধান নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার কে ছিল? প্রধান নির্বাচন কমিশনার কে ছিল? সবাই একটু মনে রাখবা। ঠিক আছে, প্রধান নির্বাচন কমিশনার কে ছিল? প্রধান নির্বাচন কমিশনার ছিল আব্দুস সাত্তার। ঠিক আছে, প্রধান নির্বাচন কমিশনার, এটা প্রায় সময় পরীক্ষায় আসে। প্রধান নির্বাচন কমিশনার কে ছিল? প্রধান নির্বাচন কমিশনার ছিল আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার, আব্দুস সাত্তার ছিল কি ভাইয়া? প্রধান নির্বাচন কমিশনার। আব্দুস সাত্তার কি ছিল? প্রধান নির্বাচন কমিশনার। ঠিক আছে, প্রধান দল কে ছিল? প্রধান দল কে ছিল? প্রধান দল ছিল আওয়ামী লীগ ও পিপিপি। প্রধান দল, ঠিক আছে, আওয়ামী লীগ ও পিপিপি। আওয়ামী লীগ ও পিপিপি, পিপিপি। ঠিক আছে, যেটার নাম কি ভাইয়া? পাকিস্তান পিপলস পার্টি। যেটার নাম কি ভাইয়া? পাকিস্তান পিপলস পার্টি। ঠিক আছে, যেটার নাম কি ভাইয়া? পাকিস্তান পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি। ঠিক আছে, এরপরে দেখো জাতীয় পরিষদ। এরপরে দুইটা ভাগে আমরা ভাগ করি নির্বাচনকে। একটা হচ্ছে জাতীয় পরিষদ, যে জিনিসগুলো আসে, এরপর হচ্ছে প্রাদেশিক পরিষদে যাব। ঠিক আছে, জাতীয় পরিষদ। ঠিক আছে, যে প্রশ্নগুলো মেইনলি আসে। তাহলে ভাইয়া দেখো জাতীয় পরিষদে কি ছিল ভাইয়া? মোট আসন কয়টা? ঠিক আছে, মোট আসন কয়টা? জাতীয় পরিষদে মোট আসন হচ্ছে 169। মোট আসন কয়টা ভাইয়া? মোট আসন হচ্ছে 169। তো 169-এর মধ্যে নির্বাচিত 162টা। নির্বাচিত 162টা। ঠিক আছে, সংরক্ষিত কয়টা? সংরক্ষিত 60টা। সংরক্ষিত কয়টা? সংরক্ষিত হচ্ছে 60টা সংরক্ষিত আসন। সংরক্ষিত আসন কয়টা? সংরক্ষিত আসন হচ্ছে 60টা। ঠিক আছে, তাহলে আওয়ামী লীগ কয়টা পায়? এই জায়গা থেকে আওয়ামী লীগ কয়টা পায়? এই জায়গা থেকে
আওয়ামী লীগ কয়টা পায় জাতীয় পরিষদ থেকে? আওয়ামী লীগ পাই হচ্ছে 167টা, 167টা। ঠিক আছে, যার মধ্যে কি ছিল আওয়ামী লীগ যেগুলো পায় আর কি, যার মধ্যে নির্বাচিত ছিল কয়টা? যার মধ্যে নির্বাচিত ছিল হচ্ছে 160টা, সংরক্ষিত ছিল হচ্ছে 60টা। যার মধ্যে নির্বাচিত হচ্ছে ভাই 160টা, সংরক্ষিত হচ্ছে ভাইয়া 60টা। ঠিক আছে, এরপর দেখো প্রাদেশিক পরিষদ। এরপর আমরা কি যাচ্ছি ভাইয়া? প্রাদেশিক পরিষদ। ঠিক আছে, এরপর আমরা কোথায় যাচ্ছি? প্রাদেশিক পরিষদ। ঠিক আছে, প্রাদেশিক পরিষদ। ঠিক আছে, প্রাদেশিক পরিষদে আমাদের মোট আসন কয়টা? প্রাদেশিক পরিষদে আমাদের মোট আসন কয়টা? প্রাদেশিক পরিষদের মোট আসন হচ্ছে আমাদের 310টা। প্রাদেশিক পরিষদে আমাদের মোট আসন কয়টা? মোট আসন হচ্ছে 310টা। ঠিক আছে, যার মধ্যে হচ্ছে নির্বাচিত কয়টা? নির্বাচিত কয়টা? নির্বাচিত কয়টা? নির্বাচিত 300টা। ঠিক আছে, সংরক্ষিত কয়টা? সংরক্ষিত 10টা। সংরক্ষিত হচ্ছে 10টা। নির্বাচিত কয়টা? নির্বাচিত 300টা, সংরক্ষিত হচ্ছে 10টা। ঠিক আছে, তাহলে আওয়ামী লীগ এখান থেকে কয়টা পাই ভাইয়া? আওয়ামী লীগ কয়টা পাই দেখো, আওয়ামী লীগ কয়টা পাই? আওয়ামী লীগ পাই হচ্ছে টোটাল 298টা। আওয়ামী লীগ কয়টা পাই ভাইয়া এখান থেকে? আওয়ামী লীগ পাই হচ্ছে 298টা। ঠিক আছে, যেটার মধ্যে নির্বাচিত কয়টা ছিল? যেটার মধ্যে নির্বাচিত ছিল 288টা, নির্বাচিত ছিল 288, আর সংরক্ষিত 10। সংরক্ষিত কয়টা ছিল? এবং সংরক্ষিত ছিল 10। ঠিক আছে, এই চার্টগুলো মনে রাখবা। নির্বাচিত ছিল তোমার মানে 298টার মধ্যে নির্বাচিত এতটুকু, সংরক্ষিত ছিল এতটুকু। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবা। একদম তোমাদেরকে একদম সবগুলো ক্লিয়ার করে বলে দিচ্ছি। তাহলে চলো আমরা একটু দেখি এটা কি ধরনের প্রশ্নগুলো আমাদের আসে। ঠিক আছে, দেখো তাহলে ভাই দেখো কি বলছে ভাইয়া, পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ডেফিনেটলি হচ্ছে আমরা জাতীয় পরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয় আমরা বলতে পারতেছি 1970 সালে। কবে অনুষ্ঠিত হয় ভাইয়া? 1970 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে 1970 সালের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিল? ঠিক আছে, আর কিছুক্ষণ আগেই বলছিলাম বিচারপতি আব্দুস সাত্তার। বিচারপতি আব্দুস সাত্তার কে ছিল? প্রধান নির্বাচন কমিশনার ছিল। এরপরে দেখো ভাইয়া, আমাদের পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে আসন সংখ্যা কতগুলো ছিল? পূর্ব পাকিস্তানের আমাদের আসন সংখ্যা কিছুক্ষণ আগেই পড়ছিলাম না, কতগুলো ছিল? 169টি ছিল আসন সংখ্যা। ঠিক আছে, এই 1970 সালের জাতীয় পরিষদের নির্বাচনে তোমার আওয়ামী লীগ লাভ করে কয়টা আসন? আওয়ামী লীগ লাভ করে 167টা আসন আওয়ামী লীগ লাভ করে। ঠিক আছে, 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে ভুট্টোর পিভিবি পূর্ব পাকিস্তানে কয়টা আসন লাভ করে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল, তারা কিন্তু একটা আসনও লাভ করে নাই। ঠিক আছে, এরপরে দেখো 1970 সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কয়টা আসন পায়? প্রাদেশিক পরিষদে হচ্ছে আওয়ামী লীগ আসন পায় কয়টা? প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ আসন পায় 288টা। সংরক্ষিত সহ কয়টা পায়? সংরক্ষিত সহ 298টা। ঠিক আছে, তারপর দেখো আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে কয়টা আসন লাভ করে? পশ্চিম পাকিস্তানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু আবার পায় নাই। পূর্ব পাকিস্তানে তো সবগুলো পাইছে, পূর্ব পাকিস্তানে হচ্ছে তোমার মুসলিম লীগও পায় নাই। ঠিক আছে, এরপরে চলে আসতেছি 1970 সালের নির্বাচনের পরে। এরপরে 1970 সালের নির্বাচনে আমরা এত নিরঙ্কুশ তোমার জয়ের পরেও যখন আমরা সরকার গঠন করতে পারি নাই, এরপরে হচ্ছে আমাদের চলে আসে মহান মুক্তিযোদ্ধার ক্ষণ। ঠিক আছে, আমাদের মার্চের 1 তারিখ হচ্ছে আমাদেরকে ডাক দেয় হচ্ছে অসহযোগ আন্দোলনের। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের সেগমেন্টগুলো আমরা একটু পড়ি। ঠিক আছে, যেমন দেখো বাংলাদেশের প্রথম অসহযোগ আন্দোলনের প্রথম পদক্ষেপ, আমাদের প্রথম পতাকা উত্তোলন করছিল কে? প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কলা ভবনের সামনে। প্রথম আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছিল তোমার ঢাকসু বিপি আসম আব্দুর রব। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কলা ভবনে। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে বটতলায় এক ছাত্র সভায় প্রথম হচ্ছে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এবং হচ্ছে স্বাধীনতা ইস্তেহার কোথায় পাঠ করা হয়েছে? 3 মার্চ 1971 সালে পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়েছে। এবং এই তারিখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, তা করা হয়েছিল কিন্তু জাতীয় সঙ্গীতের সাথে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল 3 মার্চ 1971 সালে পল্টন ময়দানে। এরপর দেখো পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা
তোমার 71 সালে অসহযোগ আন্দোলনের সময় এটা স্লোগান ছিল। এরপরে দেখো আমরা একটু গণহত্যাতে চলে যাচ্ছি, ঠিক আছে। 25শে মার্চের গণহত্যা একটু ডিটেইলিং এ আমার করতে হবে, ঠিক আছে। 25শে মার্চের গণহত্যা আমি প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি ক্লিয়ার করার ট্রাই করতেছি, প্রত্যেকটা জিনিস, প্রতিটা জিনিস হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ার করার ট্রাই করতেছি। সো 25শে মার্চের গণহত্যার সেগমেন্টগুলো হচ্ছে আমরা একটু দেখবো কিভাবে আসলে এই নৃশংসতম ঘটনায় হচ্ছে তোমার মেটে উঠছিল, ঠিক আছে। তাহলে দেখো 25শে মার্চের গণহত্যা, তাহলে চলো আমরা একটু ডিটেইলিং করি, ডিটেলসে জেনে আসি আমরা 25শে মার্চের গণহত্যা। 25শে মার্চের গণহত্যা যেটাকে 25শে মার্চ গণহত্যা, যেটাকে তারা নাম দিয়েছিল হচ্ছে অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট, যেটাকে কি নাম দিয়েছিল ভাইয়া? অপারেশন সার্চলাইট, ঠিক আছে। অপারেশন সার্চলাইট একটা জঘন্যতম তারা গণহত্যা চালাইছিল, ঠিক আছে। অপারেশন সার্চলাইট যেটার নামকরণ তারা দিছিল, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটার বেসিক্যালি নীল নকশা কখন করছিল, এটার ড্রাফট তারা কখন করছিল, এটার নীল নকশা কখন করছিল? এটা নীল নকশা করছিল হচ্ছে তোমার হচ্ছে 18 মার্চ 1971 সালে। 18 মার্চ 1971 সালে তারা হচ্ছে একটা নীল নকশা করছিল, তারা এই ধরনের একটা ম্যাসাকার চালাবে, ঠিক আছে। 18 মার্চ 1971 সালে তারা একটা নীল নকশা করছিল, ঠিক আছে। তারপর দেখো এইখানে এই নীল নকশা প্রণয়ন করছিল কারা? তিনজন ব্যক্তি। এখানে কে ছিল? জেনারেল টিক্কা খান, কসাই টিক্কা, জেনারেল টিক্কা খান ছিল, ঠিক আছে। টিক্কা খান, জেনারেল টিক্কা, ঠিক আছে। আবার চিকেন টিক্কা বললো না, জেনারেল টিক্কা খান ছিল। তারপর হচ্ছে জেনারেল টিক্কা ছিল, রাও ফরমান আলী ছিল, এরপরে ছিল মেজর জামশেদ, ঠিক আছে, মেজর জামশেদ, ঠিক আছে। আর পুরা জিনিসটাকে সার্বিক তত্ত্বাবধান করছিল কে? জেনারেল টিক্কা। এই অপারেশন সার্চলাইটকে সার্বিক তত্ত্বাবধান করছিল হচ্ছে জেনারেল টিক্কা, ঠিক আছে। তারপরে ঢাকা শহরের দায়িত্ব দিছিল কাকে? ঠিক আছে, ঢাকা শহরের দায়িত্ব দিছিল অপারেশন সার্চলাইটে, ঢাকা শহরের দায়িত্ব দিছিল কাকে? রাও ফরমান আলীকে। ঢাকা শহরের দায়িত্ব মানে অপারেশন সার্চলাইটের সময় ঢাকা শহরের দায়িত্ব কাকে দিছিল? রাও ফরমান আলী ঢাকা শহরের দায়িত্বে ছিল, ঠিক আছে। এখন প্রশ্ন আছে ভাইয়া ঢাকার বাইরে কে দায়িত্বে ছিল? ঠিক আছে, এই সময় ঢাকার অপারেশন সার্চলাইটে ঢাকার বাইরে কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল? ঢাকার বাইরে দায়িত্ব দেওয়া হয়েছিল খাদেম হোসেন। ঢাকার বাইরে দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে খাদেম হোসেন রেজা। কাকে দেওয়া হয়েছে? খাদেম হোসেন রেজা, ঠিক আছে। খাদেম হোসেন রেজাকে হচ্ছে ঢাকার বাহিরে দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এই অপারেশন সার্চলাইটে কয় হাজার মানুষকে হত্যা করা হয়? 7 থেকে 8 হাজার মানুষ, 7 থেকে 8 হাজার হত্যা তারা করছিল। কোন বিদেশি সাংবাদিক এটা প্রকাশ করছিল প্রথম জীবনের ঝুঁকি নিয়ে? সাইমন রিং, দ্য টেলিগ্রাফের সাংবাদিক সাইমন রিং প্রথম হচ্ছে এটা বিশ্ববাসীর কাছে এই বর্বরতার কথা পৌঁছাইতে। সাইমন রিং একজন বিদেশি সাংবাদিক। তাহলে চলো আমরা বেশ কিছু প্রশ্ন হচ্ছে আমরা সলভ করার ট্রাই করি, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো কি কি আছে এখানে, আমরা একটু দেখি। 25শে মার্চের গণহত্যায় আমরা কি দেখতে পাচ্ছি? মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ, এটা একটু মনে রাখবা, জয়পুরহাটে ইস্ট বেঙ্গল তোমার রেজিমেন্ট প্রথম হচ্ছে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছিল, ঠিক আছে। এরপরেই তো বেসিক্যালি তারা তোমার গিয়া করছিল। পোড়ামাটির নীতি কাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? এটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। পোড়ামাটির নীতি তাদের ক্ষেত্রে মানে পোড়ামাটির নীতি তাদের ক্ষেত্রে তোমার প্রযোজ্য ছিল। 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইটের মূল দায়িত্ব কে ছিল? 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট, 1971 সালে ঢাকা শহরে তারা যে নৃশংস গণহত্যা চালাইছিল তার দায়িত্বে কে ছিল ভাইয়া? জেনারেল রাও ফরমান আলী তার দায়িত্বে ছিল, ঠিক আছে। এরপর হচ্ছে অপারেশন সার্চলাইটের নীল নকশা কখন করছিল তারা? আর এই ড্রাফটটা কখন করছিল? তারা করছিল 18 মার্চ 1971 সালে এই নীল নকশা করছিল। এরপর আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চলে যাব, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা কোথায় চলে যাব? ঢাকার বাইরে কে করছিল? খাদেম হোসেন রেজা, ঠিক আছে। চলো এরপরে হচ্ছে আমরা চলে যাব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ঠিক আছে। চলো সবাই একটু দেখি, এটা নিয়ে একটু আমাদের ডিটেলস জানতে হবে, কারণ প্রত্যেকটা সেগমেন্ট আমি যেগুলো পরীক্ষায় আসতে পারে আর কি, এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র,
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ঠিক আছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 26শে মার্চ 1971 সালে কালুরঘাটে। প্রতিষ্ঠিত হয় কত সালে? 26শে মার্চ 1971 সালে চট্টগ্রামের কালুরঘাটে। চট্টগ্রামের কালুরঘাটে। চট্টগ্রামের কালুরঘাটে এগুলো গঠিত হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠিত হয় চট্টগ্রামের কালুরঘাটে, ঠিক আছে। এরপরে ভাইয়া দেখো প্রতিষ্ঠা করেন কে? ভাইয়া প্রতিষ্ঠা করেন কে? প্রতিষ্ঠা করে হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করে, ঠিক আছে না? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হচ্ছে প্রতিষ্ঠা করে। তাহলে প্রতিষ্ঠা করে কে ভাইয়া? প্রতিষ্ঠা করে হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ঠিক আছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এরপরে দেখো, ঠিক আছে, তারপর দেখো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা কে পাঠ করেন? প্রথম স্বাধীনতার ঘোষণা কে পাঠ করেন? প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেন মেজর জিয়াউর রহমান। পাঠ করেন মেজর জিয়াউর রহমান, ঠিক আছে, মেজর জিয়াউর রহমান, ঠিক আছে, মেজর জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেন মেজর জিয়াউর রহমান, ঠিক আছে। তারপর হচ্ছে ভাইয়া, তারপর কি হয়? পাক বাহিনীর গোলাবর্ষণে কখন বন্ধ হয়? পাক বাহিনীর গোলাবর্ষণে ধ্বংস হয় কখন? পাক বাহিনীর গোলাবর্ষণে, বিমান থেকে গোলা ফেলে পাক বাহিনীর গোলাবর্ষণে ধ্বংস হয়, গোলাবর্ষণের ধ্বংস হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র 30শে মার্চ 1971 সালে। 30শে মার্চ 1971 সালে, ঠিক আছে, 30শে মার্চ 1971 সালে ঘোষণা করা হয়, ঠিক আছে। পরবর্তী সম্প্রচার কখন শুরু হয়? কলকাতার বালিগঞ্জ থেকে। পরবর্তী সম্প্রচার হয় কোথা থেকে? পরবর্তী সম্প্রচার হয় কলকাতার বালিগঞ্জ থেকে। পরবর্তী সম্প্রচার হয় কোথা থেকে? কলকাতার বালিগঞ্জ। আমি একদম ডিটেইলিং করে দিচ্ছি, মানে প্রশ্ন যেইভাবে আসুক না কেন, এমসিকিউতে না থাকলেও তোমরা যাতে হচ্ছে ভাই বুঝতে পারো। পরবর্তী সম্প্রচার হয় কলকাতার বালিগঞ্জ থেকে। কখন ভাইয়া? 25শে মে 1971 সালে। 25শে মে 1971 সালে পরবর্তী সম্প্রচার হয়। এই হচ্ছে সিগমেন্টগুলা, ঠিক আছে। এরপর আস্তে আস্তে আমাদের মানে উদাহরণ, ঠিক আছে। ঠিক আছে। তারপরে তোমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুইটা হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ছিল, দুইটা জনপ্রিয় অনুষ্ঠান ছিল, ঠিক আছে, জনপ্রিয় অনুষ্ঠান। একটার নাম কি ছিল? চরমপত্র। আরটার নাম কি ছিল? জল্লাদের দরবার। জল্লাদের দরবার, ঠিক আছে, জল্লাদের দরবার, ঠিক আছে। তাহলে দেখো এই সিরিজটার পরিকল্পনাকারী কে? সিরিজটির পরিকল্পনাকারী আব্দুল মান্নান, ঠিক আছে। কে ছিল? আব্দুল মান্নান। আব্দুল মান্নান, ঠিক আছে। চরমপত্র কথিকা কে পাঠ করেন? চরমপত্র কথিকা পাঠ করেন এম আর আক্তার মুকুল, ঠিক আছে, এম আর আক্তার মুকুল। এই চরমপত্র কথিকা কে পাঠ করেন? এম আর আক্তার মুকুল, ঠিক আছে।
এরপরে ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে, এই জল্লাদের দরবারটা বেসিক্যালি কি করছিল, ইয়াহিয়া খান, ঠিক আছে, ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে হচ্ছে এটা প্রচারিত হইতো। ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে এই অনুষ্ঠানটাকে কে করতেন, এই অনুষ্ঠানটা ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে এই অনুষ্ঠানটা চিত্রায়িত করতেন কে, কেল্লা ফতে আলী খান, কেল্লা ফতে আলী খান, কেল্লা ফতে আলী, ঠিক আছে, দূর পর্যন্ত লিখতেছি কেল্লা ফতে আলী। এই জিনিসগুলো মনে রাখবা। চলো তাহলে হচ্ছে আমরা কিছু প্রশ্ন করি, ঠিক আছে, এখান থেকে আমরা কিছু প্রশ্ন করি। তাহলে এই হচ্ছে কথা। তাহলে চলো আমরা বেশ কিছু প্রশ্ন দেখি। এম এ হান্নান প্রথমবার হচ্ছে এখান থেকে। এরপরে দেখো চরমপত্র কি, ঠিক আছে, চরমপত্র কি, চরমপত্র হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান চরমপত্র, ঠিক আছে। এরপর দেখো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জনপ্রিয় অনুষ্ঠান কোনটি, ডেফিনেটলি হচ্ছে চরমপত্র। এরপরে হচ্ছে নিচের কোন দেশে দুইটা দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, নিচের বাংলাদেশ মানে বাংলাদেশ সহ বিশ্বের আরেকটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্প্রচার বন্ধ হয় কখন, পাকিস্তানি পাক বিমান বাহিনীর গোলাবর্ষণে এটা বন্ধ হয়ে যায় 30 মার্চ 1971 সালে, ঠিক আছে। এরপরে 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা এবং উপস্থাপন করেন, পরিচালনা এবং উপস্থাপন করেন হচ্ছে এম আর আক্তার মুকুল, ঠিক আছে। এরপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং উইকলিস ওয়াজ পাবলিশড বরিশাল ডিউরিং লিবারেশন ওয়ার, অর্থাৎ বরিশাল থেকে কোন উইকলিসটা হচ্ছে তোমার স্বাধীনতা যুদ্ধের সময় প্রকাশিত হইতো, দ্যাট ইজ বিপ্লবী বাংলাদেশ, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা মুক্তিফৌজ থেকে, এরপর হচ্ছে আমরা এই টপিকে চলে যাব মুক্তিফৌজ থেকে মুক্তিবাহিনী, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার, রাইট, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার, আশা করছি আমার কথা সবাই বুঝতে পারছো। সো আমরা এখন কি পড়বো, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন যে টপিকটা পড়তে যাচ্ছি এটা হচ্ছে তোমার মুক্তিফৌজ থেকে হচ্ছে মুক্তিবাহিনী। সো আমরা মোটামুটি অনেকগুলো সেগমেন্ট হচ্ছে আমরা পড়ে ফেলছি। সো এইটা সেগমেন্টটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখিনি এখান থেকে আসলে কি কি প্রশ্নগুলো বেসিক্যালি আমাদের আসতে পারে আর কি, ঠিক আছে। যেমন দেখো মুক্তিফৌজ 1971 সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রমাণেতা কারা, ঠিক আছে, যেটা তেলিয়াপাড়া স্ট্র্যাটেজির কথা বলতেছে আর কি, ঠিক আছে। তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি বেসিক্যালি কারা গ্রহণ করছিল, মুক্তিবাহিনী গঠন করছিল, ঠিক আছে। তো আমরা একটু মুক্তিফৌজ নিয়ে যদি একটু কথা বলি ভাইয়া, মুক্তিফৌজ, তো এই জায়গায় অনেকগুলো কথা আমাদের আসবে, ঠিক আছে। আমরা একটু প্রথমে যদি মুক্তিফৌজের কথা বলি, ঠিক আছে, মুক্তিফৌজ কাদের নিয়ে গঠিত হয়েছিল, ঠিক আছে। সবাই একটু দেখো মুক্তিফৌজ গঠিত হয়েছিল মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা নিয়মিত বাঙালি সেনা ছিল তাদেরকে নিয়ে, মানে যারা সোলজার ছিল, যারা সৈন্য ছিল, কোথায় ভাইয়া, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা বাঙালি সৈন্য ছিল তাদেরকে নিয়ে গঠিত হয়েছিল মুক্তিফৌজ, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া এই মুক্তিফৌজ কখন গঠিত হয় ভাইয়া, এই মুক্তিফৌজ গঠিত হয় হচ্ছে 4 এপ্রিল। এটা গঠন কখন হয়, এটা গঠন হয় 4 এপ্রিল 1971 সালে, 4 এপ্রিল 1971 সালে, 4 এপ্রিল 1971 সালে হচ্ছে মুক্তিফৌজ গঠিত হয়। 4 এপ্রিল 1971 সালে মুক্তিফৌজ হচ্ছে তোমার গঠিত হয়, ঠিক আছে। এটা কোথায় তোমার গঠন হয়, সিলেটের হবিগঞ্জ জেলায়, তো ঠিক আছে, সিলেটের হবিগঞ্জে হচ্ছে এটা তোমার গঠিত হয় আর কি মুক্তিফৌজ। সিলেটের কোথায়, সিলেটের হবিগঞ্জে তোমার মুক্তিফৌজ গঠিত হয়। আমার কথা বুঝতে পারছো, সিলেটের হবিগঞ্জে তোমার মুক্তিফৌজ গঠিত হয়। সিলেটের হবিগঞ্জের কোথায় গঠিত হয় এই ধরনের প্রশ্ন যদি আসে, সিলেটের হবিগঞ্জের তেলিয়াপাড়ায়, সিলেটের হবিগঞ্জের তেলিয়াপাড়ায় হচ্ছে তোমার মুক্তিফৌজ গঠিত হয়। আশা করছি আমার কথা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। এই যে মুক্তিফৌজ, এই মুক্তিফৌজ কে গঠন করেন ভাইয়া, এই মুক্তিফৌজ বেসিক্যালি গঠন করেন আতাউল গনি উসমানীর মুক্তিযুদ্ধের সুবিধার জন্য, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া যে মুক্তিবাহিনীর যে ওয়ার স্ট্র্যাটেজি, ঠিক আছে, মুক্তিফৌজ হচ্ছে সবাই এই জায়গায় একটু মনে রাখবা, মুক্তিফৌজের নাম মুক্তিবাহিনী কখন করা হয়েছে, মুক্তিফৌজের নাম মুক্তিবাহিনী কখন করা হয়েছে এই জিনিসটা একটু মনে রাখবা। মুক্তিফৌজের নাম প্রথমে ছিল এটা মুক্তিফৌজের নাম মুক্তিবাহিনী করা হয়েছিল তোমার 11 এপ্রিল 1971 সালের 11 এপ্রিল এটা হচ্ছে মুক্তিবাহিনী করা হয়েছিল, ঠিক আছে। এই যে মুক্তিবাহিনী যেটা ওয়ার স্ট্র্যাটেজি ছিল এটা বেসিক্যালি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত ছিল, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া উসমানী স্মৃতি জাদুঘর কোথায় আছে, উসমানীর বাসস্থান সিলেটে, ডেফিনেটলি এটা হচ্ছে সিলেটে, ঠিক আছে। এরপরে দেখো হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক কে ছিল, মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক কে ছিল, গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার ছিল মুক্তিযুদ্ধের
উপসর্বাধিনায়ক। ঠিক আছে, মুক্তিযুদ্ধের সেনাপতি কে ছিল? সেনাপতি ছিল উসমানী, জেনারেল মেজর জেনারেল আতাউল গনি উসমানী। ঠিক আছে, এরপরে বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিল? এয়ার মার্শাল, এয়ার ভাইস মার্শাল। প্রথম প্রধান কে ছিল? প্রথম প্রধান ছিল এয়ার ভাইস মার্শাল একে খন্ডকাল, যে হচ্ছে তোমার মুক্তি বাহিনীর তোমার উপ অধিনায়ক ছিল। ঠিক আছে, এরপরে দেখো হচ্ছে ভাইয়া আমরা কি বলতে পারি, মুক্তিযুদ্ধের রাজশাহী কত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেক্টর থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নম্বর সেক্টরে ছিল? আমাকে একটু জানা, মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নম্বর সেক্টরে ছিল? ঠিক আছে, মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নম্বর সেক্টরে ছিল? কত নম্বর সেক্টরে ছিল? 7 নম্বর সেক্টরে ছিল। কত নম্বর সেক্টরে ছিল? 7 নম্বর সেক্টরে ছিল। 7 নম্বর সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল জানো? 7 নম্বর সেক্টরের সদর দপ্তর, 7 নম্বর সেক্টরের সদর দপ্তর ছিল তরঙ্গপুর, তরঙ্গপুর পশ্চিমবঙ্গ। তরঙ্গপুর পশ্চিমবঙ্গে হচ্ছে তাদের হচ্ছে সেক্টর ছিল, তরঙ্গপুর পশ্চিমবঙ্গে তাদের সেক্টর ছিল। এরপরে হচ্ছে আমরা কি বলতে পারি, তরঙ্গপুর পশ্চিমবঙ্গে তাদের সেক্টর ছিল। এরপরে হচ্ছে ভাইয়া তোমার সেক্টর 7 এর সেক্টর কমান্ডার কারা ছিল? ঠিক আছে, সেক্টর কমান্ডার কারা ছিল? কমান্ডার সেক্টর কমান্ডার কারা ছিল? প্রথমে সেক্টর কমান্ডার কে ছিল? মেজর নাজমুল হক। প্রথমে কে কমান্ডার ছিল? মেজর নাজমুল হক। সবাই একটু লিখো, প্রথম সেক্টর কমান্ডার কে ছিল রাজশাহীতে? মেজর নাজমুল হক। ঠিক আছে, এরপরে সেক্টর কমান্ডার কে হয়? এরপরে সেক্টর কমান্ডার কে হয়? মেজর কাজী নুরুজ্জামান। ঠিক আছে, মেজর কাজী নুরুজ্জামান, মেজর কাজী নুরুজ্জামান। ঠিক আছে, মেজর কাজী নুরুজ্জামান, মেজর কাজী নুরুজ্জামান ছিল কি ভাইয়া? সেক্টর মানে তারপরে সেক্টর প্রথমে মেজর নাজমুল হক ছিল, এরপরে ছিল মেজর কাজী নুরুজ্জামান। উনি ছিল এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত। এপ্রিল টু আগস্ট কে ছিল? নাজমুল হক। ঠিক আছে, আবার আগস্ট টু ডিসেম্বর, আগস্ট একদম ডিসেম্বর পর্যন্ত কে ছিল? কাজী নুরুজ্জামান। বুঝাইতে পারছি কথা? এরপরে দেখো আমাদের মুক্তিযুদ্ধের 10 নম্বর সেক্টর কি ছিল? 10 নম্বর সেক্টরটা বেসিক্যালি ছিল একটা নৌ কমান্ড, মানে নৌ কমান্ডার নিয়ে গঠিত একটা ইউনিট ছিল 10 নম্বর সেক্টর। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো আমরা বলতে পারি মুক্তিযুদ্ধের কোন সেক্টর নৌ কমান্ড সেক্টর ছিল? 10 নম্বর সেক্টর। এটা খুব বেশি প্রশ্ন পরীক্ষায় আসে। এবং মুক্তিযুদ্ধের সময় 8 নম্বর সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল? মুক্তিযুদ্ধের সময় 8 নম্বর সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল? ঠিক আছে, মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টর, মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টর, 8 নম্বর সেক্টরের এরিয়া কোনটা ছিল? 8 নম্বর সেক্টরের এলাকা কোনটা ছিল? এটা ছিল এলাকা ছিল তোমার মুজিবনগর। ঠিক আছে, এবং সদর দপ্তর মানে তোমার কোথায় ছিল? কল্যাণী, ভারত। ঠিক আছে, ভারতের কল্যাণীতে কি ছিল? তোমার বেনাপুল, তোমার কল্যাণী ভারতে ছিল তাদের মুজিবনগরের সদর দপ্তর। এবং এখানে সেক্টর কমান্ডার কারা ছিল? এবং এই 8 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার কারা ছিল? সেক্টর কমান্ডার কারা ছিল? 8 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার কারা ছিল? ঠিক আছে, প্রথমে কে ছিল? মেজর আবু উসমান চৌধুরী। প্রথমে কে ছিল? মেজর আবু উসমান চৌধুরী, মেজর আবু উসমান চৌধুরী। ঠিক আছে, উসমান চৌধুরী তিনি ছিল আগস্ট মাস পর্যন্ত। তিনি কতদিন পর্যন্ত ছিল? আগস্ট মাস পর্যন্ত। ঠিক আছে, আগস্টের পরে কে ক্ষমতায় আসে? আগস্টের পরে ক্ষমতায় আসে মেজর এম এ মঞ্জুর। ঠিক আছে, এরপরে কে ছিল? এরপরে ছিল মেজর এম এ মঞ্জুর। ঠিক আছে, উনি ছিল সেক্টর মেজর এম এ মঞ্জুর। ঠিক আছে, উনি আগস্ট থেকে মানে আগস্ট টু ডিসেম্বর ছিল আর কি, আগস্ট টু ডিসেম্বর ছিল মেজর এম এ মঞ্জুর, উনি ছিল আগস্ট টু ডিসেম্বর। ঠিক আছে, এরপর আমাদের 100 নম্বর প্রশ্ন কি দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহ কোন সেক্টরে ছিল? মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহ কোন সেক্টরে ছিল? আমাকে একটু জানাও দেখি, মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহ কোন সেক্টরে ছিল? ঠিক আছে, ময়মনসিংহ ছিল হচ্ছে তোমার 11 নম্বর সেক্টরে। ময়মনসিংহ কত নম্বর সেক্টরে ছিল? 11 নম্বর সেক্টরে ছিল। এবং এই সেক্টরে হচ্ছে তোমার এই সেক্টরের হেডকোয়ার্টার HQ কোথায় ছিল? সদর দপ্তর কোথায় ছিল? মহেন্দ্রগঞ্জ, আসাম। ঠিক আছে, এই সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল? মহেন্দ্রগঞ্জ, আসাম। সেক্টর কমান্ডার কারা ছিল? এবং তারই সাথে সাথে জানতে হবে এই সেক্টরের সেক্টর কমান্ডার কারা ছিল? সেক্টর কমান্ডার কারা ছিল? ঠিক আছে, এর সাথে সাথে আমাদের কি জানতে হবে? সেক্টর কমান্ডার কারা ছিল? সেক্টর কমান্ডার ছিল মেজর আবু তাহের। ঠিক আছে, মেজর প্রথমে কে ছিল? সেক্টর কমান্ডার ছিল মেজর আবু তাহের। প্রথমে কে ছিল? মেজর আবু তাহের। উনি হচ্ছে এপ্রিল থেকে 3 ডিসেম্বর পর্যন্ত ছিল।
এপ্রিল টু 3 ডিসেম্বর, ঠিক আছে 3 ডিসেম্বর। এরপরে 3 ডিসেম্বর থেকে হচ্ছে 3 ডিসেম্বর থেকে কে ছিল, 3 ডিসেম্বর থেকে কে ছিল, 3 ডিসেম্বর থেকে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে 3 ডিসেম্বর থেকে একদম 16 তারিখ পর্যন্ত আর কি, 16 ডিসেম্বর পর্যন্ত আর কি। তখন তোমার সেক্টর কমান্ডার ছিল ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ। কে ছিল, ফ্লাইট লেফটেন্যান্ট, ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ, ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ, ঠিক আছে। তারপর কে ছিল, ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পারছো, ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ। এরপরে দেখো সেক্টর কমান্ডার 3 এর কমান্ডার কে ছিল, সেক্টর কমান্ডার 3 এর সেক্টর কমান্ডার কারা ছিল, সেক্টর কমান্ডার 3 এর সেক্টর কমান্ডার 3 এর কমান্ডে কারা কারা ছিল, ঠিক আছে, কমান্ডে কারা কারা ছিল, ঠিক আছে। সেক্টর কমান্ডার 3 এর এলাকা কোনটা ছিল, 3 এর এলাকা ছিল হচ্ছে কিশোরগঞ্জ, মনে রাখবা 3 এর এলাকা কোনটা ছিল, 3 এর এলাকা ছিল হচ্ছে ভাইয়া কিশোরগঞ্জ। সেক্টর কমান্ডার 3 এর এলাকা কি ছিল, 3 এর এলাকা ছিল হচ্ছে কিশোরগঞ্জ, ঠিক আছে। সেক্টর কমান্ডার 3 এর এরিয়া কি ছিল, 3 এর এরিয়া ছিল হচ্ছে কিশোরগঞ্জ, ঠিক আছে। এবং সদর দপ্তর তাদের HQ কোথায় ছিল, হেডকোয়ার্টার্স ছিল কলাগাছি ত্রিপুরা, তাদের হেডকোয়ার্টার্স কোথায় ছিল, কলাগাছি ত্রিপুরা, ঠিক আছে, ত্রিপুরা। তাদের কমান্ডার কে ছিল ভাইয়া, মেজর এএনএম নুরুজ্জামান, তাদের কমান্ডার কে ছিল, মেজর এএনএম নুরুজ্জামান। সে অবশ্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ছিল, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সে ছিল। তার আগে কে ছিল, ঠিক আছে, কিশোরগঞ্জে তার আগে মেজর এএনএম নুরুজ্জামানের আগে কে ছিল, তার আগে ছিল হচ্ছে ভাইয়া তোমার সেপ্টেম্বর পর্যন্ত, এপ্রিল টু সেপ্টেম্বর পর্যন্ত কে ছিল, এপ্রিল টু সেপ্টেম্বর পর্যন্ত ছিল মেজর কে এম শফিউল্লাহ। কে ছিল, মেজর কে এম শফিউল্লাহ, মেজর কে এম শফিউল্লাহ। এগুলো মনে রাখতে হবে, মেজর কে এম শফিউল্লাহ, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে ভাই। এরপরে দেখো পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযুদ্ধের যে অভিযান পরিচালনা হয়, ঠিক আছে, পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযোদ্ধাদের যে অভিযান পরিচালনা হয় তার নাম কি, অপারেশন জ্যাকপট। এটা কিন্তু আসতে পারে, অপারেশন জ্যাকপট। এরপরে দেখো আমাদের কনসার্ট ফর বাংলাদেশ, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি আমরা কোথায়, কনসার্ট ফর বাংলাদেশে হচ্ছে আমরা চলে যাচ্ছি। দেখি কনসার্ট ফর বাংলাদেশে আমরা কি কি বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো কনসার্ট ফর বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অর্থ সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে হচ্ছে তোমার এই কনসার্টের আয়োজন করা হয়। সো এখানে হচ্ছে তোমার রবিশঙ্কর, বব ডিলান থেকে শুরু করে অনেকগুলো হচ্ছে নামি দামি শিল্পীরা হচ্ছে এই কনসার্টে অংশগ্রহণ করে, ঠিক আছে। তাহলে দেখো কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়, ডেফিনেটলি আমরা বলতে পারতেছি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় ফান্ডিং এর জন্য। এরপরে দেখো 1971 সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশে রবিশঙ্কর এবং অন্যান্য ভারতীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীত কি ছিল, তারা কোন জিনিসটা, কোন গানটা আমাদের জন্য ডেডিকেট করে গাইছিল, ঠিক আছে। এটা হচ্ছে বাংলার ধনু, এটা আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এরপরে হচ্ছে দেখো তোমার নিচের কোন মার্কিন সঙ্গীত শিল্পী কনসার্ট ফর বাংলাদেশে উপস্থিত ছিলেন না, কোন মার্কিন সঙ্গীত শিল্পী কনসার্ট ফর বাংলাদেশে উপস্থিত ছিলেন না, ঠিক আছে। তো এখানে আমরা কারে কারে দেখতে পাচ্ছি, অনেক, এখানে হচ্ছে আমরা লিওন রাসেল ছিল, বিলি প্রিস্টন ছিল, বব ডিলান ছিল, ঠিক আছে, রিঙ্গো রকস্টার ছিল, ভালো ভালো তখনকার সময়ে। তারপর হচ্ছে তোমার জর্জ হ্যারিসনের মতন বিটলস ব্যান্ডের বিটলস ব্যান্ড ছিল, মানে জর্জ হ্যারিসন ছিল, রবিশঙ্কর ছিল, কিন্তু ব্রুস স্প্রিংস্টন ছিল না, ঠিক আছে। এইগুলো তোমার জানতে হবে। এরপরে মুক্তিযুদ্ধের হচ্ছে বিভিন্ন বীরত্বসূচক ক্যাথাব, মুক্তিযুদ্ধের বীরত্বসূচক ক্যাথাবগুলো হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট তোমার পড়ালেখা আর কি, ঠিক আছে। তো এই জায়গায় দেখো বাংলাদেশিদের প্রদত্ত যে বীরত্বসূচক যে ক্যাথাবগুলো রয়েছে এটার ক্রমটা কিভাবে হবে, ঠিক আছে। প্রথমটা দেখো আমি প্রথমে বলি, প্রথম হচ্ছে ভাইয়া বীর শ্রেষ্ঠ, ঠিক আছে। এরপর হচ্ছে ভাইয়া বীর উত্তম, এরপরে কি হবে ভাইয়া, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, তারপরে হচ্ছে কি ভাইয়া, তৃতীয়টা হচ্ছে বীর বিক্রম, ফোর্থ হচ্ছে মানে এটা হচ্ছে ফার্স্ট, এগুলো হচ্ছে গ্যালান্টারি ওয়ার্ডস, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। বীর প্রতীক হচ্ছে ভাইয়া চতুর্থ, বুঝাইতে পারছি, বীর প্রতীক হচ্ছে চতুর্থ। এরপরে দেখো বীর প্রতীক কাখন বিবি, ঠিক আছে, বীর প্রতীক কাখন বিবি, এখানে আসলে উনি বীর প্রতীক না, এটা প্রশ্নের একটা ভুল। কাখন বিবি বীর প্রতীক ছিল না, তিনি কোনো ধরনের হচ্ছে, তাকে আমরা মুক্তি বেটি নামে চিনতাম, ঠিক আছে, মুক্তি বেটি নামে চিনতাম, তিনি কোনো বীর প্রতীক ছিল না। কারণ তোমার হচ্ছে তোমার টাইটেল পাইছে, গ্যালান্টারি অ্যাওয়ার্ড পাইছে দুইজন মেয়ে, একটা হচ্ছে
হ্যাঁ, তোমার দুইজন মেয়ে, একটা হচ্ছে তোমার ডাক্তার সেতারা বেগম আর একটা হচ্ছে তারামন বিবি। এই দুইজন হচ্ছে তোমার তোমার গ্যালান্টারি অ্যাওয়ার্ড পাইছে। ঠিক আছে, এই দুইজন হচ্ছে তোমার গ্যালান্টারি অ্যাওয়ার্ড তোমার পাইছে। তাহলে ভাইয়া দেখো, মুক্তি বেটি নামে পরিচিত কাখন বিবি কোন সম্প্রদায়ের? ঠিক আছে, কোন সম্প্রদায়ের? ঠিক আছে, কোন সম্প্রদায়ের? তিনি হচ্ছে খাসিয়া সম্প্রদায়ের। কোন সম্প্রদায়ের? খাসিয়া সম্প্রদায়ের। এরপরে হচ্ছে তোমার খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা হচ্ছে WS ওয়ান্ডারল্যান্ড, যিনি হচ্ছে একমাত্র খেতাবপ্রাপ্ত বিদেশি মুক্তিযোদ্ধা। এরপর দেখো বীর প্রতীক তারামন বিবি। বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন? বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন? সবাই একটু দেখো, বীর প্রতীক তারামন বিবি তিনি যুদ্ধ করেন হচ্ছে তোমার কুড়িগ্রামে 11 নম্বর সেক্টরে। কুড়িগ্রাম 11 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। ঠিক আছে, 11 নম্বর সেক্টরে তিনি হচ্ছে যুদ্ধ করেন। কয় নম্বর সেক্টরে? 11 নম্বর সেক্টরে তিনি হচ্ছে যুদ্ধ করেন। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধ অবদানের জন্য কতজন নারীকে হচ্ছে বীর প্রতীক দেওয়া হয়? 2জন নারীকে, একজন হচ্ছে তোমার তারামন বিবি আর একজন সেতারা বেগম। এরপরে দেখো তোমার স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক ক্রেতাপত্র নারীদ্বয়ের নাম, এগুলো ইজিলি বলতে পারতেছো, এগুলো আর কোনো সমস্যা নাই। একমাত্র আদিবাসী বীর বিক্রম হচ্ছে ইউ কেচিং। ঠিক আছে, একমাত্র আদিবাসী বীর বিক্রম কে ভাইয়া? একমাত্র আদিবাসী বীর বিক্রম কে ভাইয়া? ইউ কেচিং মার্মা। ঠিক আছে, বাংলাদেশে একমাত্র আদিবাসী বীর বিক্রমের নাম ইউ কেচিং। তিনি হচ্ছে মার্মা ছিলেন। তিনি হচ্ছে ইপিআর এ জব করতেন। তিনি কোথায় জব করতেন? ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলসে জব করতেন এবং তিনি হচ্ছে 6 নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন। 6 নম্বর সেক্টরে। কত নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন? তিনি যুদ্ধ করছিলেন 6 নম্বর সেক্টর। ঠিক আছে, এরপরে দেখো বীরশ্রেষ্ঠ পরিচিতি। ঠিক আছে, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত? বলো দেখি ভাইয়া, ক্যাপ্টেন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ তোমার ক্যাপ্টেন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত? কে বলতে পারবা? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত? ঠিক আছে, এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলার সোনা মসজিদে। তিনি কিন্তু একদম শেষ সময়ে তোমার নিহত হয়েছিলেন। তিনি 14 ডিসেম্বর 1971 সালে, একদম মানে স্বাধীনতার প্রায় শেষ সময়ে এসে তিনি নিহত হয়েছিলেন। ঠিক আছে, মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রথম 7 জন বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদকে? কে বলতে পারবা? 7 জন বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদকে? মুক্তিযুদ্ধের মধ্যে 7 জন বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদকে? কে বলতে পারবা? ঠিক আছে, কে বলতে পারবা প্রথম শহীদকে? ঠিক আছে, প্রথম শহীদ হচ্ছে আমরা কাকে বলি ভাইয়া? প্রথম শহীদ হচ্ছে আমাদের মোহাম্মদ মুস্তাফা কামাল। ঠিক আছে, প্রথম শহীদ কি তোমার? প্রথম শহীদ এই জায়গায় কিন্তু আমাদের একটা ভুল আছে। প্রথম শহীদ, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ সর্বপ্রথম তোমার নিহত হয় কে ভাইয়া? এই জায়গায় মোহাম্মদ মুস্তাফা কামাল হবে না, এখানে তোমার রাইট আনসার নাই। ঠিক আছে, এখানে রাইট আনসার নাই। এটা হচ্ছে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। এটা কে ভাইয়া? ল্যান্স নায়ক মুন্সি, এটা হচ্ছে ভাইয়া ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। ঠিক আছে, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ কে ছিল? ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ ছিল হচ্ছে তোমার, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ ছিল প্রথম নিহত। ঠিক আছে, এবং তিনি হচ্ছে কোথায়, তিনি কোন বাহিনীর ছিলেন? ইপিআর এর ছিলেন। তিনি ইপিআর এ ছিলেন, সেক্টর 1 এ ছিলেন। তিনি ইপিআর এ ছিলেন এবং কত নম্বর সেক্টরে ছিলেন? তিনি সেক্টরে ছিলেন, সেক্টর নম্বর 1 এ তিনি ছিলেন। কত নম্বর সেক্টরে ছিলেন? সেক্টর 1 এ তিনি ছিলেন এবং তিনি নিহত হন কখন? 8 এপ্রিলে। 8 এপ্রিল 1971 সালে। 8 এপ্রিল 1971 সালে হচ্ছে উনি নিহত হন। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ বিশিষ্ট মতিউর রহমানের উপর, মানে ফ্লাইট লেফটেন্যান্ট, ঠিক আছে, তার উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কি? অস্তিত্বে আমার দেশ। এগুলো আসতে পারে পরীক্ষায়, জগন্নাথ আসছিল অস্তিত্বে আমার দেশ। এরপরে দেখো বিশিষ্ট মুন্সি আব্দুর রউফের সমাধিস্থল কোথায়? সমাধিস্থল কোথায়? রাঙ্গামাটিতে। ঠিক আছে, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে? ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে হচ্ছে তিনি হচ্ছে তোমার যুদ্ধ করেন? ঠিক আছে, তিনি ছিলেন কোথায়? ল্যান্স নায়ক তিনি হচ্ছে ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত ছিলেন এবং তিনি সেক্টর নম্বর 8 এ হচ্ছে তোমার যুদ্ধ করেন। তিনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? সেক্টর নম্বর 8 এ হচ্ছে যুদ্ধ করেন এবং তার সমাধি কোথায়? যশোরের কাশীপুর গ্রামে। ঠিক আছে, যশোরের কাশীপুর গ্রামে হচ্ছে তার সমাধি। ঠিক আছে, তার সমাধি আসতে পারে, তার সমাধি হচ্ছে যশোরের কাশীপুর গ্রামে হচ্ছে তার হচ্ছে সমাধি, মানে কবর আর কি। ঠিক আছে, এবং তিনি নিহত হয়, এটা যদি জিজ্ঞেস করলে 5 সেপ্টেম্বর 1971 সালে তিনি নিহত হয়।
5 সেপ্টেম্বর 1971 সালে তিনি নিহত হয়। ঠিক আছে, তিনি নিহত হয়। এরপরে দেখো হচ্ছে বাংলাদেশিদের বিমান বাহিনীর মধ্যে কতজন বীরোত্তম খেতাব পাইছে, এগুলো একটু মনে রাখবা। 6 জন পাইছে বীরোত্তম খেতাব। এরপরে স্বাধীনতা যুদ্ধে বীরোত্তম খেতাব পাওয়া বেসামরিক বেসামরিক মানে যারা হচ্ছে কোনো আর্মি কিংবা নেভিতে নাই কিংবা কোনো ধরনের ফোর্সে নাই, ঠিক আছে, তারা এরকম পাইছে কয়জন? 5 জন। কোন বিশিষ্টের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? ঠিক আছে, পাকিস্তানের করাচিতে ছিল তোমার হচ্ছে ফাইল লেফটেন্যান্ট মতিউর রহমানের। পরে পরে হচ্ছে এটা আবার বাংলাদেশে আনা হয় আর কি। ঠিক আছে, তার মরে দেহ বাংলাদেশে মানে তোমার আনা হয়। বিশিষ্ট রুহুল আমিন কোথায় কাজ করতেন? বিশিষ্ট রুহুল আমিন একজন স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার ছিল। তিনি হচ্ছে তোমার নৌবাহিনীতে কাজ করতেন। ঠিক আছে, এরপরে দেখো বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর কোন তারিখে তোমার শহীদ হন? মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন তোমার 14ই ডিসেম্বর 1971 সালে, একদম ক্রান্তি লগ্নে এসে সে হচ্ছে তোমার শহীদ হয়। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট মুস্তাফা কামালকে কোথায় সমাধি করা হয়? বিশিষ্ট মুস্তাফা কামালকে সমাধি করা হয় কোথায়? আখাউড়া। বিশিষ্ট মুস্তাফা কামাল, ঠিক আছে, বিশিষ্ট মুস্তাফা কামালকে কোথায় সমাধি করা হয়? ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। ঠিক আছে, যিনি হচ্ছে সেক্টর 2 সেনাবাহিনী, যিনি হচ্ছে সিপাহী মুস্তাফা কামাল, যিনি সেক্টর 2 হয়ে যুদ্ধ করেন। ঠিক আছে, সেক্টর 2-তে যিনি যুদ্ধ করেন। ঠিক আছে, এরপর দেখো বিশিষ্ট নূর মোহাম্মদের গ্রামের নাম না, বলতে গেলে তিনি কোন সেক্টরে যুদ্ধ করেন? নূর মোহাম্মদ শেখ। এই প্রশ্নটা অনেকটা এরকম হবে, বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ তিনি কোন সেক্টরে যুদ্ধ করেন? এটা এরকম হবে, তিনি হচ্ছে 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। ঠিক আছে, প্রশ্নটা ঠিক এরকম হবে। এরপরে দেখো বিশিষ্ট রুহুল আমিন কোন গানবুটের ইঞ্জিন রুম আর্টি অফিসার ছিলেন? তিনি হচ্ছে ভাইয়া পলাশের হচ্ছে ইঞ্জিন রুম আর্টি অফিসার ছিলেন। ঠিক আছে, এরপরে দেখো মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদানে আমরা চলে যাচ্ছি। মুক্তিযুদ্ধের বিদেশিদের অবদান কি ছিল? বিদেশিদের অবদানে হচ্ছে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে চলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা কোন বিদেশি নাগরিককে বীর প্রতীক দেওয়া হয়? ঠিক আছে, আমরা জানি কোন বিদেশি উইলিয়াম এস অর্ডারল্যান্ড। কাকে দেওয়া হয়? উইলিয়াম এস অর্ডারল্যান্ড। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে, আবার তিনি কোন সেক্টরে যুদ্ধ করেন? এটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন, 2 নম্বর সেক্টরে। ঠিক আছে, তিনি হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক, কিন্তু নাগরিক হিসাবে অস্ট্রেলিয়ার, কিন্তু জন্মেছেন হচ্ছে নাগরিক হচ্ছে অস্ট্রেলিয়া। জন্ম কোথায়? জন্ম নেদারল্যান্ড। ঠিক আছে, জন্ম কোথায়? জন্ম হচ্ছে নেদারল্যান্ডে। ঠিক আছে, এগুলো মনে রাখবা। এরপরে দেখো এই জিনিসগুলো খুব আসে, কতজন খেতাব, মানে তোমার ডাচ, হ্যাঁ, একমাত্র বিদেশি, হ্যাঁ, তারপরে তার জাতীয়তা কিন্তু ডাচ। আবার দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, এটা অনেক সময় আসে। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশের লেখককে? দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। ঠিক আছে, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। ঠিক আছে, এটা কার? এটা হচ্ছে আর্চার ক্যান্ট ব্ল্যান্ড। ঠিক আছে, মার্কিন কনসাল আর্চার ক্যান্ট ব্ল্যান্ডের 1971 সালে তিনি এই বইটা রচনা করেন। এরপরে হচ্ছে আমরা কারে দেখতে পাচ্ছি? দ্য রেপ অফ বাংলাদেশ ইজ রিটেন বাই। দ্য রেপ অফ বাংলাদেশ, এই বইটা কে লিখছে? দ্য রেপ অফ বাংলাদেশ, এই বইটা কে লিখছে ভাইয়া? ঠিক আছে, দ্য রেপ অফ বাংলাদেশ। ঠিক আছে, দ্য রেপ অফ বাংলাদেশ। ঠিক আছে, তিনি আরেকটা বই লিখছে, এই বইটা লিখছে হচ্ছে তোমার অ্যান্থনি মাস্কার, সরি, দ্য রেপ অফ বাংলাদেশ, এই জায়গায় একটু ভুল আছে, এই বইটা রেহমান সুবহান না, এই বইটা লিখছে অ্যান্থনি মাস্কারনেস। এই বইটাকে লিখছে অ্যান্থনি মাস্কারনেস। ঠিক আছে, এটা একটু টাইপিং মিস্টেক ছিল। এই বইটাকে লিখছে, এই বইটা লিখছে অ্যান্থনি মাস্কারনেস। এই বইটাকে লিখছিল ভাইয়া অ্যান্থনি মাস্কারনেস। ঠিক আছে, অ্যান্থনি মাস্কারনেস এই বইটা লিখছিল। এবং তিনি আরেকটা বই লিখছে, তিনি তোমার দ্য সানডে টাইমসের সাংবাদিক ছিলেন। তিনি আরেকটা বই লিখছিলেন বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ এ লেগেসি অফ ব্লাড। এটার নাম কি ভাইয়া? বাংলাদেশ, অ্যান্থনি মাস্কারনেসের আরেকটা বই বাংলাদেশ এ লেগেসি অফ ব্লাড। এ লেগেসি অফ ব্লাড, এই বইটাও তিনি লিখছিলেন, এ লেগেসি অফ ব্লাড। ঠিক আছে, এই বইটাও উনি লিখছিলেন। এরপরে দেখো হচ্ছে ভাইয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহিত মাদার মারিও ভারেঞ্জি কি ছিলেন? মাদার মারিও ভারেঞ্জি। ঠিক আছে, ঠিক আছে,
ঠিক আছে, তিনি কি ছিলেন, তিনি হচ্ছিলেন একজন ইতালীয় নাগরিক, একজন ধর্মযাজক ছিলেন, ঠিক আছে না, একজন খ্রিস্টান, মানে একজন ফাদার ছিলেন আর কি, ঠিক আছে। তাকে হচ্ছে যশোরে হচ্ছে তোমার 1971 সালের 4 এপ্রিল পাক বাহিনী তার হচ্ছে গির্জায়, মানে গির্জায় একজন মানে ফাদার ছিলেন, তাকে হচ্ছে হত্যা করে আর কি পাক বাহিনী। এরপরে দেখো ভাই সেপ্টেম্বর অন যশোর রোড, এটা প্রায় সময় আসে, সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটি সুরারোপণ করেন কে, সেপ্টেম্বর অন যশোর রোড, ঠিক আছে, ঠিক আছে। এইটা লিখেছেন কিংবা এটা করেছেন কে ভাইয়া, অ্যালান গিন্সবার্গ, ঠিক আছে, অ্যালান গিন্সবার্গ। এটা কিন্তু নিউ ইয়র্ক টাইমসে কিন্তু এটা কিন্তু নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়, হ্যাঁ, নিউ ইয়র্ক টাইমসে কিন্তু এটা তোমার প্রকাশিত হয়, সেপ্টেম্বর অন যশোর রোড। এরপরে দেখো এইটা কবিতাটির রচয়িতা উনি যুক্তরাষ্ট্রে ছিল, কোন দেশের নাগরিক ছিল, যুক্তরাষ্ট্রের নাগরিক ছিল, ফার্স্টে এই প্রশ্নটা আসছিল, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া বাংলাদেশে মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাব একমাত্র বিদেশি নাগরিক উইলিয়াম এস অর্ডারল্যান্ড। এরপরে দেখো মুক্তিযুদ্ধের গণমাধ্যমের ভূমিকাটা কি, ঠিক আছে। এরপরে দেখি আমরা এই জিনিসগুলো দেখো, স্বীকৃতিকারী মানে গণমাধ্যম না, সরি টু সে, মানে কারা স্বীকৃতি দিছে, টাইটেলটা একটু বলছিল, স্বীকৃতি কারা কারা দিছে। প্রথম অনারব মুসলিম দেশ, মানে যারা আরব না, মালয়েশিয়াও আছে, ইন্দোনেশিয়াও আছে। যদি মানে প্রথমে আনসার হবে মালয়েশিয়া, ঠিক আছে, যদি মালয়েশিয়া যদি অপশনে না থাকে তাহলে তুমি ইন্দোনেশিয়া আনসার দিয়ে দিও, ঠিক আছে। স্বীকৃতি কারা দিছে। এরপরে দেখো ভাইয়া কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিছে, আরব দেশ হিসেবে স্বীকৃতি কে দিছে, আরব দেশ হিসেবে স্বীকৃতি দিছে তোমার ইরাক। আরব দেশ হিসেবে স্বীকৃতি বাংলাদেশকে প্রথম কে দিছে, আরব দেশ হিসেবে স্বীকৃতি বাংলাদেশকে দিছে কে ভাইয়া, ইরাক, ঠিক আছে। আবার বাংলাদেশকে প্রথম স্বীকৃতি কে দিছে, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিছে ভুটান, এরপরে স্বীকৃতি দিছে তোমার ভারত, ঠিক আছে। এরপরে হচ্ছে ভাইয়া দেখো বাংলাদেশ স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশকে, প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। অপশনে যদি পূর্ব জার্মানি যদি না থাকে, অপশনে পূর্ব জার্মানি না থাকলে কি দিবা, পোল্যান্ড দিবা। অপশনে পূর্ব জার্মানি যদি না থাকে তাহলে কি দিবা, পূর্ব জার্মানি না থাকলে পোল্যান্ড দিবা, ঠিক আছে। পোল্যান্ড হচ্ছে স্বীকৃতিতে সরি পূর্ব জার্মানি স্বীকৃতিতে কখন, 11 জানুয়ারি, তখন তো জার্মানি আলাদা ছিল, 11 জানুয়ারি 1972 সালে, ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানি, ঠিক আছে, পূর্ব পশ্চিম এরকম আলাদা ছিল, ঠিক আছে, 11 জানুয়ারি 1972 সালে। এরপরে হচ্ছে তুমি দেখো বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটা, প্রথম আফ্রিকান দেশ হচ্ছে ভাইয়া সেনেগাল, ঠিক আছে। প্রথম আফ্রিকান দেশ হিসাবে কে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, এটা ছিল ভাইয়া সেনেগাল, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়, মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, ঠিক আছে, ডেফিনেটলি বলতে পারতেছ, দ্যাট ইজ ইরাক, 8 জুলাই 1972 সালে সে স্বীকৃতি দেয় মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে। এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক যেসব গানগুলো আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। সো আমরা একটু দেখি জিনিসগুলা, যেমন দেখো সব কটা জানালা খুলে দাও না, ঠিক আছে, এই গানগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জানো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক সাগর রক্তের বিনিময়ে, এই গানটার গীতিকারকে, রচয়িতাকে গোবিন্দ হালদার, ঠিক আছে, এক সাগর রক্তের বিনিময়ে, তাই না। এরপরে দেখো শোনো একটি মুজিব কণ্ঠস্বর, তো এগুলো খুবই ইজি প্রশ্ন, ঠিক আছে। এরপরে দেখো মা গো ভাবনা কেন, ঠিক আছে, এই প্রশ্নগুলা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা তোমার শান্তিপ্রিয় গৌরী প্রসন্ন মজুমদারের ইটস এ ভেরি, তারপর এই জিনিসগুলা এই পর্যায়ে সব কটা জানালা খুলে দাও না, এগুলো প্রচুর পরিমাণে আসছে, ঠিক আছে। এরপর এই জিনিসগুলা আমি বারবার তোমাদেরকে বলি, রাইফেল, এগুলো তোমার প্রায় সময় আসে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, ঠিক আছে, রাইফেল রেটি আওরাত কার, শহীদ আনোয়ার পাশা, যাহার নাম হইতে বিদায়, নেকড়ে, মানে এগুলা কার, মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এগুলো কার, শৌকত উসমানের, উপমহাদেশ কার, এগুলো সবগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। হাঙ্গর নদী গ্রেনেড যুদ্ধ, এটা কার, সেলিনা হোসেনের। আগুনের পরশমণি, জোছনা জননী, শ্যামল ছায়া, সূর্যের দিন, সৌরভ, 1971, এগুলো কার উপন্যাস, হুমায়ুন আহমেদের। প্রিয় যোদ্ধ প্রিয়তমা, হারুন হাবিবের। এগুলো মনে রাখবা, ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আরো, ঠিক আছে, একটি ফুলের জন্য, যাত্রা, এগুলো মনে রাখবা, ঠিক আছে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এখানে বেশি আসে, ঠিক আছে। এরপরে দেখো এখানে দেখি, এখানে আর, ঠিক আছে, একটি কালো মেয়ে, হ্যাঁ, এই যেমন অদ্ভুত আধার, এগুলো আসে, দেয়াল, আবু জাফর শামসুদ্দিনের, নিষিদ্ধ লাবানন, নীল ধ্বংসন, এগুলো সবগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে দেখো চলচ্চিত্রের নাম, আবার তোরা মানুষ, এখনো অনেক রাত, ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, গেরিলা, নাসিরউদ্দিন ইউসুফ, 71-এর যিশু, চিৎকার, এগুলো প্রচুর আসে। হাঙ্গর নদীর গ্রেনেড, এটা কে করছিল, চাষী নজরুল ইসলাম, সংগ্রাম, ধ্রুবতারা, আমার বন্ধু রাশেদ, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক আরো তোমার আর হচ্ছে চলচ্চিত্র, যেমন প্রত্যেকটা জিনিস, জয় বাংলা, ঠিক আছে,
তো এগুলো অনেকগুলো আসে, ঠিক আছে, অনেকগুলো জিনিস তোমাদের আছে, পারলে স্ক্রিনশট তুমি রাখতে পারো। এরপর মুক্তিযুদ্ধের নাটক আওয়াজ পায়ের সরি, এটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, সৈয়দ শামসুল হকের। কি চাহে শঙ্খচিল বর্ণচূড়া বুকুলপুর, এগুলো যে আরণ্যে আলোনে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ যদি বলো, তুমি আসবে বলে হায় স্বাধীনতা, যখন উদ্ধত সঙ্গীত, আর্তনাদে বিবর্ণ, ঠিক আছে, বন্দি শিবির থেকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মনে রাখবা। আমি বীরঙ্গনা বলছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক তোমার প্রবন্ধ নীলিমা ইব্রাহিমের, ঠিক আছে। এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এই জিনিসগুলো একটু মনে রাখবা। গল্পগ্রন্থ রেইনকোট অপঘাত আখতারুজ্জামান ইলিয়াসের, 71-এর যিশু, জলশ্রী, মানে ঠিক আছে। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্মৃতিকথা, এই জিনিসটা সবচেয়ে বেশি আসে, ঠিক আছে, বেশি আসে এগুলা। এই জিনিসগুলো একটু মনে রাখবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমার আসতে পারে, ঠিক আছে, এগুলো তোমার আসতে পারে। এরপরে এই বইগুলোর নামগুলো একটু মনে রাখবা। এ গোল্ডেন এজ, ইংরেজিতে লেখা গ্রন্থ, এ গোল্ডেন এজ, দ্য গুড মুসলিম, ঠিক আছে, দ্য বোনস অফ গ্রেস তামিন আনামের, ঠিক আছে, সারেন্ডার অ্যাট ঢাকা, বার্থ অফ এ নেশন জেয়ার জেকবের, ঠিক আছে, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ আর্চার ক্যান ব্লাড টেলিগ্রাম, ঠিক আছে, সার্চ ফর আইডেন্টিটি, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, দ্য রেপ অফ বাংলাদেশ অ্যান্থনি ম্যাসকারনেসের, উইটনেস অফ সারেন্ডার, ঠিক আছে, দ্য বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তান একে খান নিয়াজির, ঠিক আছে। এনিওয়ে, তুমি দেখো এই জিনিসগুলা খুব ইজিলি হচ্ছে আমরা পারবো, ঠিক আছে। 71 দিনগুলি কার, কিভাবে প্রশ্নগুলো আসে দেখো। মুক্তিযুদ্ধ ওরা 11 জন, এটা কার? চাষী নজরুল ইসলামের, ঠিক আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় কোনটা? এখানে উপন্যাস নয়, শেষের কবিতা, ঠিক আছে। আমি কিংবদন্তির কথা বলছি, এটা কি ভাইয়া? কাব্যগ্রন্থ, ঠিক আছে। বন্দি শিবির থেকে, এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের কে লিখছেন ভাই? শামসুর রহমান। এই দেখো আমি বিজয় দেখেছি, এটা কার ভাইয়া? এটা হচ্ছে এম আর আক্তার মুকুলের। প্রত্যেকটা জিনিস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, সেখানে কোনটা? রাইফেল রেটি অ্যাওয়ার্ড, এগুলো রাইফেল রেটি আওরাত, ঠিক আছে। গেরিলা মানে গেরিলা উপন্যাস নিষিদ্ধ লেবানন অবলম্বনে নির্মিত। উপন্যাসটির লেখককে নিষিদ্ধ লেবানন, সৈয়দ শামসুল হক। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। পর ধীরে বয় মেঘনা, এটার কে ভাইয়া? এই চলচ্চিত্রটা বেসিক্যালি মুক্তিযুদ্ধের কোন পটভূমিকায়? এটা হচ্ছে মুক্তিযুদ্ধ পটভূমি নির্মাতাকে, এটা একটু প্রশ্নে ভুল আছে, ঠিক আছে। আমার বন্ধু রাশেদ প্রশ্নে ভুল আছে, এর আগেরটা একটু ক্রস দাও, এটা একটু ঝামেলা আছে, ঠিক আছে। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের পটভূমি হচ্ছে আচ্ছা আগে পড়ে গেছে। এটা হচ্ছে চলচ্চিত্রের পটভূমি মুক্তিযুদ্ধ কেন্দ্র করে, এই জায়গায় হবে হচ্ছে তোমার একটু আগে পড়ে গেছে আর কি, ঠিক আছে, সরি টু সে। এনিওয়ে, এই জিনিসগুলো মনে রাখবা, হ্যাঁ। এরপরে টিয়ার্স অফ ফায়ার কি, ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্য, ঠিক আছে। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রের মূল মুক্তিযুদ্ধ, ঠিক আছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, এই জিনিসটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। স্টপ জেনোসাইড, প্রথম প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, ঠিক আছে। চাষী নজরুল পরিচালিত চলচ্চিত্র 9 খুঁটি, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, এগুলো সবগুলো চাষী নজরুল ইসলাম বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, তার পরিচালিত। এই হচ্ছে ভাই আমাদের কথাবার্তা, ঠিক আছে। মুক্তিযুদ্ধ থেকে যেসব প্রশ্নগুলো আসতে পারে একদম এক বাক্যে, একদম খুব কুইকলি হচ্ছে তোমাদেরকে আমি অসাধারণভাবে তোমাদেরকে আমি বুঝাই দিছি। আশা করছি তোমাদের কোনো কষ্ট হবে না, তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। সো আমি সবাইকে জানাবো, সবাই হচ্ছে ক্লাসটা A to Z সবাই হচ্ছে তোমার ভালো করে বুঝে একটু নোট করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। ইনশাল্লাহ এর বাইরে থেকে হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন বেসিক্যালি হয় না, মানে এখান থেকেই প্রশ্ন, বেশিরভাগ প্রশ্ন তোমার এখান থেকেই আসে। সো আমরা অলরেডি জিকে ডু অর ডাই সিরিজের 3 নাম্বার ক্লাসও শেষ করে ফেলছি। ইনশাল্লাহ তোমরা সবাই খুব দ্রুত করে ফেলো, এবং আমাদের এই পর্যন্ত যে 3টা ক্লাস জিকে ডু অর ডাই সিরিজের করছি, এর মাধ্যমে জিকে তোমার অলমোস্ট অনেক শেষ হয়ে গেছে, এবং লাস্ট সিরিজ নিয়ে আমরা খুব দ্রুত তোমাদের কাছে আসবো। লাস্ট সিরিজে হচ্ছে আমরা আন্তর্জাতিকের A to Z শেষ করব। সো সবাই ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকো, খুব দ্রুত তোমরা এই আন্তর্জাতিক সিরিজটা বা আন্তর্জাতিকের এপিসোডটা পেয়ে যাবা। সো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একদম খুব ভালো করে A to Z গুছিয়ে পড়ার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম।